আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে উচ্চতর গণিত সাবজেক্টের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের লেকচারে স্বাগতম। এই অধ্যায়টা আমাদের বলতে গেলে এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা না একটা সিকিউ কোশ্চেন কিন্তু আসেই, ঠিক আছে। এই অধ্যায়টা কিন্তু একটা বিভাগ, সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এই দুইটা বিভাগ থেকে আর কি, ঠিক আছে। এই একটা বিভাগ থেকে দেখা যায় দুইটা সিকিউ কোশ্চেন আসে এবং একটা সিকিউ কোশ্চেন কিন্তু আমাদের অবশ্যই কী করতে হয়, আনসার করতে হয় আর কি, ঠিক আছে। আর এই ত্রিকোণমিতি অধ্যায়টা আমাদের হচ্ছে তিনটা অধ্যায়ের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে 8.1, 8.2 এবং 8.3, যেখানে দেখা যায় 8.1-এ আমরা আজকের ক্লাসে প্রথমত 8.1 নিয়ে আলোচনা করব, যেখানে দেখা যাবে শুধুমাত্র আমরা 3 থেকে 4টা টাইপের অঙ্ক শিখব, যেখানে হচ্ছে কীভাবে ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানকে কীভাবে আমরা ডিগ্রিতে নিতে পারি। এছাড়া দেখা যাবে কয়েকটা অঙ্কে আমরা কী করব, ব্যাসার্ধ নির্ণয় করব, তারপর হচ্ছে পরিধি নির্ণয় করব, তারপর হচ্ছে চাপের মান নির্ণয় করব এবং এবং সর্বশেষ হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কী হতে পারে, এই সকল জিনিসগুলো আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের যে 8.1 রয়েছে সেই 8.1-এ চলে যাই। 8.1 আলোচনা করার আগে আমাদের কিছু কি করতে হবে, বেসিক ধারণা থাকতে হবে। তাহলে চলো আমরা একটু সবার আগে বেসিকগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কাকে বলে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে একটা এক্স ওয়াই অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ কী করে ফেলবো, অঙ্কন করে ফেলবো, কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু এইখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কী করবে, পালন করবে। আর এখানে হচ্ছে কিন্তু আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোনটাকে কোন চতুর্ভাগ বলে, সেই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে কী করবো, একটু শিখবো। তাহলে আমরা জানি এটা হচ্ছে আমার সেই এক্স অক্ষ ছিল, যেটাকে আমরা বলতাম এক্স ও এক্স প্রাইম, আর এইটা ছিল হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, যেটাকে আমরা বলতাম ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এইটাই ছিল হচ্ছে আমাদের সেই এক্স ওয়াই সমতলে যে স্থানাঙ্ক আর কি, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আমাদের যে এই যে ঘরটা আছে, দেখো এটাকে কিন্তু আমরা 4টা ভাগে ভাগ করে ফেলছি আর কি, ঠিক আছে। এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, এইখানে একটা ঘর। তাহলে এটাকে যদি আমরা কি চিন্তা করি, কেন্দ্র বা মূল বিন্দু যদি চিন্তা করি, তুমি দেখো তো এই পুরাটা তুমি যদি একটু ঘুরে আসো, ঠিক আছে, এই কেন্দ্রকে এটাকে কেন্দ্র করে তুমি যদি কী করো, একটা করো, তাহলে দেখবে এখানে কিন্তু 360 ডিগ্রি কী হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। এই 360 ডিগ্রিকে দেখো এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, 4টা ঘর, তার মানে সমান 4 ভাগে ভাগ হয়েছে। তুমি যদি ভাগ করো তাহলে প্রতি ঘরে কতটুকু পড়তেছে, সকলে বলবে 90 ডিগ্রি করতেছে, কারণ কি 360কে 4 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আমার সেই 0 ডিগ্রি থেকে যদি আমি এখান থেকে কাউন্ট করা হয়, তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এইখানে যে ঘরটা এটা হচ্ছে কত ডিগ্রি, আমার 90 ডিগ্রি। দেন এইখানে যে ঘর সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এইখানে যে ঘর সেটা হবে কত আমার, সেই 270 ডিগ্রি। এবং সর্বশেষ এইখানে হচ্ছে কি হবে, 300 কত ডিগ্রি, 60 ডিগ্রি আর কি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমরা একটা জাস্ট সিম্পল একটা করলাম। আমাদের এখানে এই যে ঘরটা আছে, এই ঘরটার একটা নাম আছে, সেই ঘরটার নাম কি, এই ঘরটার নাম হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটাকে বলা হয় আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এই ঘরটাকে আমাদের বলা হয় তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। এবং সর্বশেষ যে ঘর সেটাকে বলা হয় হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার, কারণ আমাদের একটা কোণ দিবে, কোণ দিয়ে বলবে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে তা কি করো, বের করো। তাহলে আমরা হচ্ছে কি বলবো, এই যে ঘরটা আছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে কি চতুর্থ। তাহলে চতুর্ভাগ সম্পর্কে আমাদের অবশ্যই একটা ধারণা থাকতে হবে। এখন আমরা আসি ধনাত্মক কোণ জিনিসটা কি। ধনাত্মক কোণটা হচ্ছে এরকম, সাপোজ এইটা হচ্ছে সেই প্রথম চতুর্ভাগ, ঠিক আছে। কোনো একটা কোণকে তুমি যদি কি করো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো এটা হচ্ছে একটা কোণ, এই দেখো এই এক্স ও সাপোজ এখানে তুমি যদি কি দাও, এ দাও, তাহলে এ ও এক্সে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। কোন কোণটা, এইখানে একটা কি হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। তুমি যদি বলতে পারো এইটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, ওকে, এটার আমি একটা নাম দিলাম, এটা দিলাম হচ্ছে কত, থিটা। আচ্ছা, তাহলে এই যে কোণটা দেখো, এই কোণটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, এদিকে ঘুরে ঘড়ির কাঁটাটা, এদিক থেকে এদিকে ঘুরে। আর দেখো কোনটা কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এইদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যখন কোনো জিনিস ঘুরবে সেটাকে আমরা কি বলে থাকবো, ধনাত্মক কোণ বলবো। ঠিক সেমভাবে আমি যদি আরেকটা কোণ আঁকি এখানে, ঠিক আছে, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা মনে করলাম দুইটা কোণই হচ্ছে সেম। দেখো এটা হচ্ছে আরেক দিকে ঘুরতেছে, ও যেদিকে ঘুরতেছে ও হচ্ছে ঠিক তার উল্টা দিকে ঘুরতেছে, অর্থাৎ ও কিন্তু ঘড়ির কাঁটার দিকে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এই যে কোণটা, এটাই হচ্ছে আমার সেই ঋণাত্মক একটা কোণ আর কি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলবো, ধনাত্মক কোণ কি, ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ধনাত্মক কোণ কি করবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
যদি কোনো কোণ ঘড়ির কাঁটার কি হয় বিপরীতে ঘুরে তখন সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ। আর যখন কি হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে, ঘড়ির কোন দিকে ঘুরবে, কাঁটার দিকে, যখন কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ কোণ। তাহলে এই টপিকটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দুইটা কথা এখানে আমি তোমাদের শিখাইলাম। একটা কথা হচ্ছে কি চতুর্ভাগ সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে, এটাকে বলে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আর 2 নম্বর কথাটা কি, 2 নম্বর কথাটা হচ্ছে ঘড়ির কাঁটার যদি বিপরীতে ঘুরে তখন সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটা যদি কি করে দিকে ঘুরে তখন সেটাকে আমরা বলবো কি ঋণাত্মক কোণ। তাহলে চলো এখন আমরা এই রিলেটেড কী কী এমসিকিউ আসতে পারে তা একটু করে দেখে নিই। ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এই টপিকটা থেকে কিন্তু আমাদের পরীক্ষা অনেকগুলো কিন্তু এমসিকিউ আছে। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা টাইপের থেকে আমি একটা একটা করে এমসিকিউ তোমাদের দেখা দিচ্ছি। তোমরা এই টাইপগুলো যদি করতে পারো তাহলে এই টাইপ থেকে এখন যে কোনো এমসিকিউ তোমরা কী করে ফেলতে পারবা, সলভ করে ফেলতে পারবা। প্রথমে দেখবে একটা ধনাত্মক কোণ দেওয়া থাকবে, বলবে এই ধনাত্মক কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা কী করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে এটা কিভাবে করব? তাহলে দেখো আমরা কিন্তু যে চতুর্ভাগটা অঙ্কন করছিলাম প্রত্যেকটা চতুর্ভাগে কিন্তু কি ছিল 90 ডিগ্রি করেছিল আর কি, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার যে কোণটা দেওয়া থাকবে সেটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে 90 দ্বারা কি করবা, ভাগ করবা। যেমন আমরা যদি কি করি 430কে 90 দ্বারা যদি কি করি ভাগ করি দেখবা 4 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে আর কি, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই যে 430টা আছে সেটাকে প্রথমে ক্যালকুলেটর দ্বারা কি করব 90 দ্বারা ভাগ করব, আসবে কত 4 পয়েন্ট সামথিং। তাহলে আমি এখন কি করব, এই 4 এর সাথে আগে 90 কি করে দিব, গুণ করে দিব। তাহলে গুণ করলাম, যে পূর্ণ সংখ্যাটা পাবা সেই পূর্ণ সংখ্যার সাথে 90 গুণ করে দিবা। দেখো আমরা যদি একটু হিসাব করি 4 নং হয় কত 36, তার মানে 360 ডিগ্রি। দেখো এখানে আছে কত আমাদের 430। তাহলে এখন 430 থেকে তুমি যদি এই 360টা বাদ দাও তাহলে আর কত ডিগ্রি থাকে, থাকে হচ্ছে আর আমাদের 70 ডিগ্রি। তাহলে আমাদের অবশ্যই কী হবে প্লাস 70 ডিগ্রি, এই হয়ে গেল। তার মানে হচ্ছে 4 × 90 প্লাস যদি আমি 70 দিই তাহলে কি পেয়ে যাবো, আমি 490 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা কী করবো, ক্যালকুলেটারে প্রথম আমার যেই কোণটা দেওয়া থাকবে সেটাকে আমি কী করবো 90 দ্বারা ভাগ করব। ভাগ করে যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটার সাথে কী করবো 90 গুণ দিব, যে মানটা পাবো এটা থেকে এটা জাস্ট খালি কী করে দিব, বিয়োগ করে প্লাস থিতা লিখে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, চাইলে অনেকে এভাবেও করতে পারে, এইটা তো আমি একটা ভাগে দেখা দিলাম। অথবা অনেকে বলে ভাই আমি এভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো। যেমন 430কে অনেকে বললো হচ্ছে আমি এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 5 × 90, 5 নং কত 45, 45 মানে কি 450। 450 থেকে অনেকে বলতে পারে ভাই আমি কি করব 20 ডিগ্রি বিয়োগ করব, এটা মানেও তো হয়, হ্যাঁ হইতে পারে, কোনো সমস্যা নাই। দেখবা এইটার ক্ষেত্রে কোনটা যেই চতুর্ভাগে অবস্থান করে এটার ক্ষেত্রে কিন্তু কোনটা সেম চতুর্ভাগে কী করে অবস্থান করে। তাই কীভাবে সম্ভব আমরা একটু দেখি। দেখো তাহলে প্রথমেই আমরা আগে কী করে ফেললাম, একটা অক্ষ এঁকে ফেললাম। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, আর এটা হচ্ছে কত চতুর্থ। এখন দেখো আমাদের বলছে 4 × 90, অর্থাৎ কী করতে হবে 4 বার 90 ডিগ্রি ঘুরতে হবে। দেখো একবার ঘুরলাম, 2 বার, 3 বার, 4 বার, 4 বার ঘুরলে কিন্তু সেম চলে আসি। প্লাস হচ্ছে কত ডিগ্রি 70 ডিগ্রি। তাহলে প্লাস 70 মানে কি ভাই, এইখান থেকে এই দূর পর্যন্ত যাবে, পুরোটা যাবে, পুরোটা তো যাবে না। তাহলে প্রথমে এই দেখো একবার 90, 2 বার, 3 বার, 4 বার ঘুরলাম, প্লাস 70 মানে ধরলাম এইখানে সেই ডিগ্রিটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এইটাই হচ্ছে সেই কোণটা, এইটাই, ঠিক আছে। তাহলে এই কোণটাই হচ্ছে কত ডিগ্রি আমাদের, সেই 400 কত ডিগ্রি 30 ডিগ্রি। আর এই কোণটা এখন কোন চতুর্ভাগে অবস্থান করতেছে দেখো তো, এই কোণটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, হয়ে গেল সিম্পল জিনিস। এখন অনেকে বলবে ভাই আমি এইভাবে যদি করতাম তখন কি হইতো, তাহলে দেখো কি বসে 5 বার 90 ডিগ্রি ঘুরতে বসে। ওকে, তাহলে চলো আমরা এইটাকে আমরা এই কালারের কলম দিয়ে লিখি, 5 বার কী করতে হবে 90 ডিগ্রি। আমরা তো জানি 4 বার 90 ডিগ্রি ঘুরে সেম জায়গায় চলে আসলো, 5 বার ঘুরতে হবে, এই সে 5 বার ঘুরলো 90 ডিগ্রি, তার মানে কোথায় এখানে -20, মাইনাস মানে কী করতে হবে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে দেখা যাবে কোনটা কী হয়ে গেছে এইখানে চলে আসছে, অর্থাৎ এইটাই হচ্ছে সেই 430 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটাও দেখতে পাই কোথায় আসলে আমাদের প্রথম চতুর্ভাগে কী করতেছে অবস্থান করতেছে। দেখো প্লাস হলে তো সে এইদিকে যেত, 90 এর পর যদি আরও কিছু থাকতো তাহলে এইদিকে, কিন্তু কী করছি -20, তাহলে 20 করার ফলে কী করবে সে আর একটু কোণটা কমে গেছে, তাহলে কমে যাওয়ার জন্য এইদিকে চলে আসছে, এই আর কিছুই না, ঠিক আছে। তাহলে আমি আশা রাখতে পারি এখন যে কোনো ধনাত্মক কোণই তোমাকে দেওয়া হোক না কেন তুমি কি করে ফেলতে পারবা, এইভাবে মান বের করে ফেলতে পারবা। তাহলে কিভাবে করব, প্রথম কাজ ক্যালকুলেটারে যেই কোণটা দেওয়া থাকবে সেটাকে আমি কি করব 90 দ্বারা ভাগ করব, যেই পূর্ণ সংখ্যাটা পাবো তার সাথে কি করে ফেলবো 90কে গুণ করে ফেলবো, গুণ করে তো একটা অবশ্যই একটা মান পাবো, দেন এই কোণটা থেকে এই মানটাকে বিয়োগ করে এই প্লাস থিটা কি করে ফেলবো
লিখে ফেলবো, তারপরে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমাদের যখন বলবে, আর এখানে একটু বলে রাখি, আমি হিসাবটা দেখো কিন্তু এদিক থেকে করতেছি, যেহেতু কি কোন একটা ধনাত্মক কোণের হিসাব কোথায় করতে হয়, ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো আমি কিন্তু হিসাব বলছিলাম এই দিক থেকে যাচ্ছিলাম, এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ঠিক আছে। তাহলে আমি ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে থেকে যাচ্ছিলাম, কিসের জন্য? ধনাত্মক কোণের জন্য। এখন আমরা পাইছি ঋণাত্মক কোণ, তাহলে এইটার জন্য কি করব ভাই? আপনার মনে মনে ঋণাত্মক বলে কিছু নাই, আমি আবার ঠিক আগের মতোই কাজটা করব। সেটা কি? সেটা হচ্ছে আমি 320 ডিগ্রিকে ভাঙবো, কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা ভাগ করব। তাহলে আপনারা যদি দেখেন 320কে যদি 90 দ্বারা ভাগ করি না, পাবেন হচ্ছে 3 নং 27 হবে আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ইন্টু হচ্ছে কত ডিগ্রি আমাদের, সেই 90 ডিগ্রি আছে, দিলাম প্লাস এটার সাথে আর কি যোগ করতে হবে বলেন তো? এখানে হচ্ছে 320 আছে, কিন্তু আপনি লিখছেন কত? 270, আর কত ডিগ্রি বাকি আছে? 50 ডিগ্রি বাকি আছে। তাহলে এইখানে হচ্ছে সেই 50 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু এখানে সামনে তো একটা কি ছিল? মাইনাস ছিল, তাহলে আমি এখানে কি দিব? মাইনাস দিব। তাহলে এইটাই সেই মাইনাসটা দিয়ে দিলাম, আর এইখানে ওর সামনে কি দিলাম? মাইনাস। এখন যদি হিসাব করেন, মাইনাস 270 প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে কত? 50। তাহলে মোট কত ডিগ্রি হলো? মাইনাস 320 ডিগ্রি হয়ে গেছে। ওকে, তাহলে এটা একভাবে করতে পারি। আবার অনেকে বলবে ভাই আমি তো এটা এভাবেও করতে পারতাম, কিভাবে? 4 নং 36, তাহলে বলতে পারতো 4 ইন্টু আমি কি দিব? 90 ডিগ্রি দিব, ঠিক আছে। 4 ইন্টু কি দিলাম? এই সেই 4 ইন্টু 90 ডিগ্রি, 4 সামনে অবশ্যই একটা মাইনাস আছে। তাহলে 4 নং হচ্ছে কত? 4 নং হচ্ছে 36, তার মানে এটার কত ডিগ্রি হয়েছে? 360 ডিগ্রি, কিন্তু আমার আছে কত ডিগ্রি? 320। তাহলে অবশ্যই এখন কী করতে হবে? কিছু একটা জিনিস বাদ দিতে হবে। কতটুকু বাদ দিব ভাই? সকলেই বলবে হচ্ছে 40 ডিগ্রি কী করে দেবো আমি? বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু অবশ্যই কী থাকবে? প্লাস, কিন্তু এখানে অবশ্যই কী হবে? মাইনাস হবে আর কি, ঠিক আছে। 360 থেকে আমরা যদি 40 বাদ দিয়ে দিই, তাহলে কী আসবে আমাদের? 320 চলে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু আঁকি আর কি, এইটা এবং এইটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে একটু চেক করি, দেখেন কি হয়। তাহলে প্রথমে হচ্ছে একটা চতুর্ভাগ আঁকতে হবে, আঁকলাম। দেখেন এখানে আমাদের বলছে ঋণাত্মক কোণ, দেখেন -90 মাইনাস, তার মানে এটাকে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণের জন্য কী করতে হয়? ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হবে। কয়বার ঘুরতে হবে? 90 ঘরে 3 বার ঘুরতে হবে। তাহলে ঘুরি, এই দিক থেকে শুরু করব। 1 বার ঘুরলাম, 2 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, ঘুরে কি বলছে? প্লাস -50। -50 মানে কি? ঘড়ি কাঁটার দিকে কী করতে বলছে? ঘুরতে বলছে। কত ডিগ্রি? 50 ডিগ্রি পর্যন্ত। তাহলে ধরলাম এই সেই 50 ডিগ্রি, এই তাহলে এই সেই কোণটা, ঠিক আছে। অর্থাৎ এই যে পুরা কোণটা আছে, এটা হচ্ছে কত ডিগ্রি আমার? সেই -300 কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে এইটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটাও দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখেন আমি আবার একটু করে বলি, এই মাইনাসটা মূলত দিক বুঝাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, কারণ কি? এটা ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীতে 1 বার 90 ঘুরলাম, 2 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, তারপর আছে প্লাস, তার সাথে আরও সামনে যেতে বলতেছে। কত ডিগ্রি সামনে যেতে বসে? আরও 50 ডিগ্রি সামনে যেতে বসে। তাহলে আরও কী করলাম? 50 ডিগ্রি সামনে গেলাম। এটার ক্ষেত্রে যদি এখন আসি, এটার ক্ষেত্রে কী করতে হবে ভাই? দেখেন এখানে আমাদের বলে দিছে -90 ইন্টু এত। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি একটু করে বলি, দেখেন এটার ক্ষেত্রে কি হয়? প্রথমে 4 বার কী করতে হবে? 90 ডিগ্রি করে ঘুরতে হবে। কি আছে? মাইনাস আছে, ঋণাত্মক কোণ। তাহলে কী করতে হবে? ঘড়ির কাঁটার দিকে 1 বার ঘুরলাম, 2 বার ঘুরলাম, 3 বার ঘুরলাম, 4 বার ঘুরলাম। তারপরে দেখেন কি আছে? +40 একটা ধনাত্মক কোণ, কিন্তু এটা কিন্তু কি কোণ? ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কোন দিকে যায়? ঘড়ি কাঁটার বিপরীতে যায়। তাহলে এই সেই ঘড়ি কাঁটার বিপরীতে সে কী করবে? 40 ডিগ্রি যাবে, এই সেই 40 ডিগ্রি। তাহলে দেখেন এই কোণটাও কিন্তু কোথায় আছে? সেই প্রথম চতুর্ভাগেই আছে। বুঝতে পারছি আশা করি। তাহলে এটা কিন্তু ঋণাত্মক কোণ, এই জন্য কী করছি? ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কয়বার ঘুরতে বসে? 90 ডিগ্রি 4 বার, তাহলে 4 বার আসছি। আর এটা কি কোণ ভাই? এটা হচ্ছে ধনাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণটা কোন দিকে যেতে বসে বলেন তো? ধনাত্মক কোণটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে যায়। তাহলে বিপরীতে আমি কি দিলাম? 40 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। এটার ক্ষেত্রে ঠিক সেম। 5 নং 45, দেখেন এই 45 মানে কি? 5 বার ঘুরতে বসছিল। তাহলে আমি এটার কথা আবার যদি একটু মনে করে দিই, দেখেন 1 বার 2 বার 3 বার 4 বার, এই 4 বার তো হয়েছে এখানে, দেন এখানে একবার 5 বার। -20 ডিগ্রি হওয়া মানে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে দেখেন এই ঘড়ির কাঁটার দিক তো তাহলে এদিকে যাচ্ছিলাম এতক্ষণ, তাহলে এখন দিকটা চেঞ্জ হয়ে এদিকে গেছে। তাহলে এদিকে 20 ডিগ্রি গেছে, তার মানে এটা ছিল কত চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে আর কি, ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে মূলত আমার মতে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু করাই হচ্ছে আপনাদের জন্য বেটার আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস, প্রথমে হচ্ছে কি 370 আছে, -270, তাহলে এই সেই 270 গ্রাম, তার সাথে কি বসে? আরও -50 ডিগ্রি যেতে বসে, তাহলে আরও কী করলেন? 50 ডিগ্রি গেলেন আর কি, ঠিক আছে। এরকম হিসাব নিকাশ করতে গেলে
প্লাস মাইনাস আপনারা কিন্তু ভুল করতে পারেন। তো আপনারা চাইলে কি করতে পারেন, এভাবে খুব সহজে প্রথম যে টেকনিকটা বললাম, কাজ কি, এইখানে আপনার যে কোণটা দেওয়া আছে সেটাকে আপনি কি করবেন, 90 দ্বারা ভাগ করবেন। ভাগফলে যে সংখ্যাটা পাবেন এই সেই পূর্ণ সংখ্যার সাথে আপনি এটাকে করে দেবেন, গুণ করে দেবেন। তাহলে 3 নং কত আসে 27, তার মানে 270 ডিগ্রি এখানে। তাহলে আমার আছে কত 320, তাহলে 320 থেকে আবার 270 বাদ দিয়ে যেটা পাবেন সেটা কি করে দেবেন, এখানে জাস্ট যোগ করে দিলে আনসারটা চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে চলেন এখন আমরা আমাদের যে 3 নাম্বার একটা ট্রিকি কোশ্চেন আছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে বলছে থিটার মানটা যদি -90 ডিগ্রি থেকে ছোট হয় এবং থিটার মানটা যদি -180 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে থিটা কোনটা কোন চতুর্ভাগে আছে সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে -90 ডিগ্রি থেকে ছোট কোণ আর কি, ঠিক আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাকে একটু জানান তো, বলেন তো এই -2 এবং -3 এই দুইটার মধ্যে বড় কোনটা? সকলেই বলবে আমাদের -2টা কিন্তু বড়, -3টা কি আসলে ছোট। ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু উল্টা, এমনি কি জানি আমরা 2 ছোট 3 বড়, ঠিক আছে। বাট ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু কি যেটার মান ছোট সেটাই আসলে কি হয়, বড় হয় আর কি, ঠিক আছে। ঠিক সেমভাবে আমরা যদি কি করি, এইখানে একটা যদি ইয়াটা আঁকলাম, মাইনাস কত রাখতে হবে 90 ডিগ্রি, তাহলে -90 মানে কি ঋণাত্মক কোণ, ঘড়ি কাটার দিকে ঘুরবে, এই সেই ঘড়ির কাটার দিকে ঘুরে কি আসলো, এই সেই 90 ডিগ্রি। তাহলে এখন দেখেন -90 মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট কোণ আর কি হইতে পারে বলেন তো, 90 ডিগ্রি থেকে ছোট, এখানে আছে -90, ঠিক আছে, -90 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে বলি -100 ডিগ্রি, তাহলে কোনটা বড় হবে? অবশ্যই -90টা বড়। এই দেখেন এই সূত্রটা অনুসারে -2 যেহেতু বড়, তাহলে এখানে -90 ডিগ্রিটা বড় হবে, তাহলে -100 ডিগ্রিটা কি হবে, তার থেকে ছোট। তাহলে দেখেন আমাদের বলছে -90 থেকে ছোট, তাহলে -90 থেকে ছোট কোনগুলা, এইখানে এইদিকে যে কোনগুলো আছে সবগুলো -90 থেকে ছোট। তার মানে আমি বলতে পারি এই কোণটা এই দিক থেকে এইদিকে কি করতে পারবে, যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার সত্যে আসি। 2 নাম্বার সত্য কি, 2 নাম্বার সত্য বলছে থিটার মানটা 180 ডিগ্রি থেকে বড় হবে, তাহলে আবার -180 ডিগ্রি থেকে বড়। তাহলে দেখেন -180 ডিগ্রি তার মানে কোনটা, তাহলে এইখান থেকে এখানে যাওয়া মানে তো ছিল 90, এইখান থেকে এখানে যাওয়া মানে ছিল কত 180, তাহলে এই সেই কোণটা বলেছে এটা থেকে কি হবে, বড় হবে, -180 থেকে বড় হবে। তাহলে এখন যদি আমরা একটু তুলনা করি, আমার একটা আছে হচ্ছে -180 আর একটা হচ্ছে ধরলাম হচ্ছে কত কত ডিগ্রি 150 ডিগ্রি। তাহলে এখন বলেন তো কোনটা বড়? সকলেই বলবে বড় হচ্ছে কোনটা, আমাদের 150 ডিগ্রিটা বড় হবে। কত 150 ডিগ্রি, এটা হচ্ছে কি করেন বড় কোণ। আপনি যদি একটু চিন্তা করেন -150 আসলে কোথায়, এটা না -90 ডিগ্রি, তার সাথে আমি যদি একটু 60 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু এই ঘরটা কিন্তু আসবে, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি কি, আমার আলটিমেটলি রেজাল্টটা কি আসছে, এই সত্য এবং এই সত্যকে আমরা যদি একত্রিত করি, ঠিক আছে, আমার -90 ডিগ্রি মানে হচ্ছে আমার শুরু হচ্ছে এই ঘর থেকে, এই ঘর থেকে সে কী করতে পারবে, এইদিকে যাইতে পারবে। আর আমার 180 ডিগ্রি মানে কি হচ্ছে, শুরু হচ্ছে এই ঘর থেকে, সে এই ঘর থেকে এইদিকে যত ইচ্ছা তত কী করতে পারবে, যাইতে পারবে। তাহলে দেখেন আমি একটা শুরু হচ্ছে এই দিক থেকে আর একটা শুরু হচ্ছে এই দিক থেকে, তার মানে আমাদের আলটিমেটলি আনসারটা কি হচ্ছে বলেন তো, আলটিমেটলি আনসারটা কিন্তু এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ। এই যে ঘরটা আছে, এই ঘরটা কোন চতুর্ভাগ বলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসার। এই যে কোনটা, এই কোনটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, থার্ড চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এখানে কিন্তু একটু বেসিকটা আমাদের জানা দরকার আর কি, ঠিক আছে। আমি আবার একটু বলে দিচ্ছি, দেখেন থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 90 ডিগ্রি আগে আমরা চলে গেলাম, এটাই সেই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোনগুলা, 90 ডিগ্রি এবং 100 ডিগ্রির মধ্যে আপনি যদি তুলনা করেন তাহলে -100টা কী হবে, ছোট হবে। আবার যদি আপনি এখানে -120 ডিগ্রি নেন তাও কিন্তু কী হবে, -90 থেকে ছোট হবে। তার মানে আমি এইখানে হচ্ছে সেই 90-এর পরে 100, 120, 130 এরকম করে আমি যেতে পারি। অর্থাৎ আমার যে ঘরটা, কাঙ্ক্ষিত ঘরটা কী হতে পারে, এই দিক থেকে এদিকে যাইতে পারে, প্রথম সত্য মতে। দ্বিতীয় সত্যে কী বলছে, থিটার মানটা 180 ডিগ্রি থেকে কী হতে হবে, বড় হইতে হবে, -180। তাই থিটার মান যেহেতু -180 থেকে বড়, সুতরাং আমি বলতে পারি সে এইখান থেকে এখানে গেল 180 ডিগ্রি হয়েছে। তাহলে 180 থেকে বড় হওয়া মানে কি, 180 থেকে বড় হওয়া মানে হচ্ছে এই দিকে আসলে কী থাকবে, কমতে থাকবে। 180 এবং 150-এর মধ্যে তুলনা করলে -150টা কী হয়, বড় হয়। তাহলে এইখান থেকে এইটা, তার মানে আমি দেখতেই পাচ্ছি একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে মূলত এইটা এবং এইটার মধ্যবর্তী যে মানটা, সেটাই হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত আনসারটা, যেটা আসে কত, আমাদের তৃতীয় চতুর্ভাগ। এই ট্রিকি কোশ্চেনটাও কিন্তু আমাদের একটা বোর্ড পরীক্ষায় আসছিল, এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে কোন রিলেটেড, অর্থাৎ কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই রিলেটেড এই 3 ধরনের টাইপের কোশ্চেনে আসতে পারে, আমরা আশা করি বুঝতে পারছি। আমি একটু করে জাস্ট রিভিউ দিয়ে দিই। প্রথম যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাবো।
2 নম্বর যে জিনিস সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো। ওকে, তারপরে কাজ কি, ধনাত্মক বলুক ঋণাত্মক বলুক যাই বলুক না কোনো, বের করার নিয়ম কি, প্রথমে আমরা কি করব, যেই কোণটা আমার দেওয়া থাকবে সেটাকে কি করব, 90 দ্বারা ভাগ করব। তাহলে করে ফেললাম, প্রথমে যে কোণটা দেওয়া আছে সেটাকে 90 দ্বারা ভাগ, যেই পূর্ণ সংখ্যাটা আপনারা পাবেন সেই পূর্ণ সংখ্যার সাথে কতকে গুণ করে দিবেন, 90টাকে গুণ করে দিবেন। তাহলে এখন 430 আছে এখানে, এখানে আছে কত, এখানে আছে কত 390। তাহলে 430 থেকে 390 বাদ দিলে কি পান, যেটা পান সেটা প্লাস থিটা। এখানে কিন্তু ঠিক সেম 320 আছে, আমরা মনে মনে প্রথমে মাইনাসটাকে বাদ দিয়ে দিব। এখানে আছে আমাদের কত 320, 320কে আমি যদি 90 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে পূর্ণ সংখ্যা 3। এই 3-এর সাথে কি করছি, 90টাকে গুণ করে দিছি, দেন সামনে এখন একটা কি দিলাম, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে আছে কত 320 থেকে এখন আপনি যদি এই 270টা বাদ দেন তাহলে আর কত ডিগ্রি থাকে, 50। তাহলে প্লাস কি দিবেন, 50 ডিগ্রি। যেহেতু কোনটা মাইনাস এই জন্য এইটার সামনে একটা মাইনাস দিবেন এবং এইটার সামনে একটা মাইনাস দিবেন। দেন হচ্ছে আমরা যে ক্যালকুলেশনটা করলাম ঘড়ির কাঁটার বিপরীতে, যেহেতু ঋণাত্মক কোণ তাহলে কোন দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে যাবে, তাহলে আপনার এদিকে দিবেন। আর যেহেতু এখানে ধনাত্মক কোণ ছিল তাই জন্য কি করবে, ঘড়ির কাঁটার দিকে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে ধনাত্মকের জন্য, এই যে জিনিসটা ঘড়ির কাঁটার বিপরীতে এটা হচ্ছে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে এদিকে থেকে এদিকে যাবে সেটা হচ্ছে কি কোণ, আমাদের ঋণাত্মক কোণ প্রকাশ করে। আর এই কোশ্চেনটা তো বললাম। তাহলে আমি আশা রাখতে পারি এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে আপনারা নিজ দায়িত্বে করে ফেলতে পারবেন। দেখবেন অহরহ আপনাদের টেস্ট পেপার যদি খুলেন তাহলে দেখবেন অহরহ কোশ্চেন কিন্তু এই টপিকগুলো থেকে এসেছে আর কি এমসিকিউতে। ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে, কোণ পরিমাপের যে এককগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। কোণ পরিমাপের জন্য আমরা দুইটা পদ্ধতি কি করে থাকি, ব্যবহার করে থাকি। এক নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি এবং 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমাদের কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে আমাদের কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান আর কি। ঠিক আছে, এখান থেকে আমাদের অনেক কিছু এমসিকিউ আসতে পারে, সেই সকল এমসিকিউগুলো আমরা কি করব, এখানে একটা লাইনে লেখার চেষ্টা করব। যেটা হচ্ছে আমাদের এই ষাটমূলক পদ্ধতিতে কিছু জিনিস আমরা মনে রাখবো। সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে এরকম, 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক সমকোণ। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এক সমকোণ। তারপরে যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এরকম, সেটা কি, সেটা হচ্ছে এরকম 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডিগ্রি। মিনিটকে আমরা এরকম একটা ফোঁটা দিয়ে কী করবো, প্রকাশ করব। 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের 1 ডিগ্রি। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মিনিট। এটা তো আমরা সকলেই জানি। তাহলে 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, আবার 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ডিগ্রি এবং এক সমকোণ মানে হচ্ছে কত ডিগ্রি, আমাদের 90 ডিগ্রি। এই তিনটা জিনিস কিন্তু আমাদের একটু কী করতে হবে, মাথায় থাকতে হবে। ঠিক সেমভাবে আমরা এইখানে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে আমাদের কোণের পরিমাপের এককটা হচ্ছে কি রেডিয়ান। এই জিনিসটা থেকে আমরা একটু এইটা মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান সমান কি মনে রাখবো, আমাদের পাই রেডিয়ান মনে রাখবো। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করে ভাই 1 ডিগ্রি মানে কি, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু আমি বলতে পারি পাই ডিভাইডেড বাই 180 কি বলতে পারি, রেডিয়ান বলতে পারি। দেখেন এখানে কিন্তু আমি 1 ডিগ্রি লিখে রাখছি, 1 ডিগ্রি মানে আমি কি বলতে পারি, 60 মিনিট বলতে পারি, অথবা আরেকটা লেখা লিখতে পারি সেটা হচ্ছে কত, পাই ডিভাইডেড বাই 180 কি লিখতে পারি, রেডিয়ান লিখতে পারি। আর এটার কিন্তু একটা দেখবেন মান আসছে সম্ভবত 0.1745 রেডিয়ান। ওকে, তাহলে মাঝে মধ্যে কিন্তু এগুলো এমসিকিউ আসতে পারে। এই পায়ের মান তো জানেন 3.1416, সেটাকে আপনি যদি 180 দ্বারা ভাগ করেন তাহলে দেখবেন এই মানটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে এইখান থেকে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, যদি যে কোনো একটা ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে বলে তাহলে কি বলবো, যদি আপনাকে বলে এখন 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে আপনি কি করবেন, জাস্ট আমি যদি এরকম বলি এক্স ডিগ্রি ইকুয়াল টু, তখন কি হবে, তখন এই পাই ডিভাইডেড বাই 180 তার সাথে কি গুণ করতে হবে, এক্স গুণ করতে হবে। গুণ করে যে মানটা পাবো এত কি বলতে পারি, রেডিয়ান বলতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কথা। অর্থাৎ আমাদের যখন কোনো ডিগ্রি থাকবে, ডিগ্রিকে আমি যদি কী করতে চাই, রেডিয়ানে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে এটা মূলত হচ্ছে এই ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার যে কথাটা সেইটা, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এটা। 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের পাই রেডিয়ান। সেখান থেকে আমরা 1 ডিগ্রি ইকুয়াল টু একটা রেডিয়ান পাইলাম, যেটার মান হচ্ছে কত, 0.1745 রেডিয়ান। আর যে কোনো ডিগ্রিকে আপনি যদি রেডিয়ানে নিতে যান তাহলে কি করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমাদের এখান থেকে আরেকটা কথা হচ্ছে আমরা লিখতে পারি। দেখেন আমি এইখানে আবার দিয়ে লিখতেছি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে কি, দেখেন আমরা পাইছি পাই রেডিয়ান সমান তো 180 ডিগ্রি জানি, ঠিক আছে।
আমরা এখানে লিখতে পারি পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি আমাদের 180 ডিগ্রি। তাহলে এখন যদি বলে 1 রেডিয়ান মানে কত, তাহলে এখন আমাদের এই 1 রেডিয়ান ইকুয়াল টু কী হবে, উপরে বসবে 180, নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে পাই, এত কি হবে ডিগ্রি হবে। তাহলে এইখান থেকে আপনাদের যদি বের করতে বলতো ভাই এক্স রেডিয়ান মানে কি, তাহলে এক্স রেডিয়ান সমান ইকুয়াল টু কিন্তু কি হইতো এই 180 বাই পাই, তার সাথে আপনারা কিন্তু এক্স গুণ করে এত কি বলতেন ডিগ্রি বলতেন। অর্থাৎ আমাদের রেডিয়ানকে আমরা যদি পাইয়ে অর্থাৎ ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। অবশ্যই অবশ্যই আপনার খাতায় নোট করে রাখবেন, সেটা কি রেডিয়ানকে ডিগ্রিতে নিতে গেলে আমাদের 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর কথা, ডিগ্রিকে রেডিয়ান নিতে গেলে পাই বাই 180 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি সেটা বের করতে বলে। যেমন 180কে আপনি যদি 3.1416 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু সাপোজ এখানে একটা কি পাবেন, আনসার পাবেন, ডিগ্রিতে একটা আনসার পাবেন। তারপরে আপনাদের ক্যালকুলেটরে দেখবেন এরকম গোল্লা দিয়ে 3টা কমাল একটা বোতাম আছে, সেটা কোথায় আছে দেখবেন রুটের নিচে এই রকম একটা কি আছে বোতাম আছে। আপনি যদি ওইখানে ক্লিক করেন দেখবেন হচ্ছে একটা মান পাবেন, ঠিক আছে। ওই মানটা হচ্ছে কত, আমি একটু লিখে দিই 57 মিনিট। প্রথমে দেখবেন ওই রকম প্রত্যেকটা মানের সাথে কি আছে, এরকম গোল্লা আছে। প্রথম যে মানটা সেটা মূলত কাকে নির্দেশ করবে, ডিগ্রিকে প্রদর্শন করবে। তাহলে 57 ডিগ্রি। তারপরে দেখবেন একটা মান আসছে 17 আসছে, এই যে 17টা আছে সেই 17টা কি প্রকাশ করবে, ডিগ্রি মিনিট প্রকাশ করবে। তারপরে মানটা দেখবেন হচ্ছে কিরকম 44.81। তাহলে এই তারপরে যে মানটা সেটা মূলত কি প্রকাশ করবে, আমাদের সেকেন্ড প্রকাশ করবে। তাহলে আমি কি বললাম, প্রথম কাজ 180কে আপনি 3.1416 দ্বারা ভাগ করবেন, তাহলে কি পাবেন, যে মানটা সেটা পাবেন ডিগ্রিতে। তারপরে কি করবেন, ওই কমা 3টা ফোঁটা আলা যেটা আছে, ঠিক আছে, ফোঁটা 3টা কমা আলা যেটা আছে সেটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন হচ্ছে এরকম 57 পাবেন একটাতে। তারপরে দেখবেন একটা ফোঁটা 17 পর দেখবেন আরেকটা ফোঁটা দেওয়া আছে, দেন পাবেন এটা। প্রথম যে ফোঁটাটা সেটা কিকে নির্দেশ করবে, ডিগ্রিকে নির্দেশ করবে। তারপরে যে ফোঁটাটা সেটা হচ্ছে আমাদের মিনিটকে নির্দেশ করবে। সর্বশেষ আমাদের কি রিপ্রেজেন্ট করবে, সর্বশেষ হচ্ছে আমাদের যেই সেকেন্ডটা আছে সেই সেকেন্ডটাকে কি করবে, নির্দেশ করবে। তাহলে আমি আশা রাখতে পারি এতগুলা যে ইনফরমেশন বললাম সেই ইনফরমেশনগুলো আপনাদের কি থাকবে, মনে থাকবে। তাহলে কি কি, প্রথমে ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতি হচ্ছে কি রেডিয়ান। ষাটমূলক পদ্ধতিতে আমরা জানি এক সমকোণ হচ্ছে সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান হচ্ছে আমাদের 60 মিনিট, এবং 1 সেকেন্ড সমান অর্থাৎ 60 সেকেন্ড সমান হচ্ছে কত মিনিট, 1 মিনিট আর কি, ঠিক আছে। মিনিটকে প্রকাশ করতে আমরা একটা কমা উপরে, আর সেকেন্ডকে প্রকাশ করতে আমরা 2টা কমা কি করে থাকি, ব্যবহার করে থাকি। সেখান থেকে আমরা শিখে ফেললাম 1 ডিগ্রি ইকুয়াল টু কি, পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, যেটা ক্যালকুলেটর করলেই আপনারা এই ভ্যালুটা পেয়ে যাবেন। এবং রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কত, পাই রেডিয়ান। এইখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিতে যাই তাহলে কি করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। সেমভাবে যে কোনো রেডিয়ানকে আমি যদি কি করতে যাই, ডিগ্রিতে কনভার্ট করতে যাই, তখন আমাদের 180 বাই পাই দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর এই এমসিকিউটা অবশ্যই মনে রাখতে হবে, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, ডিগ্রিতে তো আসে না, আমাদের মূলত ডিগ্রি মিনিট সেকেন্ড সবগুলা নিলে কত হয় সেই জিনিসটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে আমি আশা রাখতে পারি আপনারা এই জিনিসগুলা সুন্দর করে কি করে ফেলতে পারবেন, নোট করে ফেলতে পারবেন, এবং এই টপিক থেকে যদি কোনো এমসিকিউ আসে আপনারা খুব সহজেই কি করে ফেলতে পারবেন, আনসার দিয়ে ফেলতে পারবেন। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু দেখে ফেলি। ওকে, এখন হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে জেনে নিই, যেটা হচ্ছে আপনাদের প্রতিজ্ঞা একে বলা হয়েছিল কি, প্রতিজ্ঞা একে বলা হয়েছে যে কোনো দুইটা বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে দেখেন আমরা এই জিনিসটাকে যখন সমাধান করব তখন দেখা যায় আমরা এরকম একটা কি পেয়ে যাই, সূত্র পেয়ে যাই। সেটা কি, সেটা হচ্ছে বৃহত্তর বৃত্তের পরিধিকে আমরা যদি কি করি, বৃহত্তর বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, তাদের যে অনুপাতটা হবে ঠিক সেমভাবে আমরা যদি একটা ক্ষুদ্রতর বৃত্তের পরিধিকে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, সেম মানটাই পাবো আর কি, ঠিক আছে। এই জিনিসটা আসলে কিভাবে আসে, ওকে, এই যে অনুপাতটা, মেন কথা হচ্ছে এই বৃহত্তর বৃত্তের পরিধি এবং ক্ষুদ্রতর বৃত্তের বা বৃহত্তর বৃত্তের ব্যাসকে, অর্থাৎ পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা। সেই ধ্রুবকটা আসলে কার সমান, সেই ধ্রুবকটাকে আমরা এই পায়ের সমান কি করে থাকি বলে
থাকি। আর এটার মান কিন্তু আমরা জানি 3.1416। কীভাবে ভাই এটা আসলো একটু করে যদি বলি, বেশি কিছু না, আমরা তো সকলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র জানি। সূত্র কী ছিল বলেন তো? টোয়াইস পাই এবং কত ছিল? 8 ছিল। এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র। এবং বৃত্তের ব্যাসের সূত্র আশা করি আমরা সকলেই জানি। ব্যাস মানে কি জানি আমরা? ব্যাস মানে জানি হচ্ছে ডি। আর ডি মানে কি আসলে? ডি মানে কিন্তু আমরা বলতে পারি ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ কি বলতে পারি? 2r বলতে পারি। তাহলে এখন আপনারা যদি একটু নিজেরাই চিন্তা করেন, দেখেন তো 2 যদি চলে যায়, আর যদি চলে যায়, তাহলে কে থাকে? শুধুমাত্র পাই থাকে না? ঠিক আছে, এটাই বলা হয়েছে। আপনাদের দেখবেন বলা হয়েছিল একটা বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের যে অনুপাতটা আছে সেটা একটা কি সংখ্যা? ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। সেটার কার সমান? পাইয়ের সমান, যার ভ্যালুটা আমরা হিসেব করে থাকি কত? 3.1416 হিসাব করে থাকি আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে জিনিসটা। তাহলে এখান থেকে আপনাদের যদি মাঝে মধ্যে এমসিকিউ কোশ্চেন দেয়, সাপোজ 3টা জিনিসের মান বলে দিল, বললো তারপর একটা মান কত, আশা করি আপনারা কি করতে পারবেন? এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার প্রতিজ্ঞাতে কি বলা হয়েছিল? 2 নাম্বারতে মূলত হচ্ছে এই সকল যে ইয়াগুলো আছে সেগুলোই মূলত বের করছে। 3 নম্বরে বলা হয়েছিল বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক হবে। সাপোজ আমরা একটা বৃত্ত অঙ্কন করি, দেখেন এইখানে একটা বড় দেখে আমি একটা কি করলাম? বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমরা এই বৃত্তের একটা কি আঁকবো? কেন্দ্রস্থ কোণ আঁকবো। ঠিক আছে, সাপোজ এইটাই হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। এইটা কিন্তু দেখেন একটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ আর কি। ঠিক আছে, তাহলে দেখেন এই একটা চাপ, সাপোজ এটা যদি নাম দিই এ বি আর এটা হচ্ছে ও, এই এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই আরেকটা চাপ অঙ্কন করি। সাপোজ দিলাম হচ্ছে এইখানে আরেকটা কোণ দিলাম, এটা হচ্ছে এটা দিলাম হচ্ছে কত? সি। তাহলে দেখেন তো আরেকটা কোণ কি পাচ্ছি? এ ও সি কেন্দ্রস্থ কোণ পাচ্ছি। ঠিক আছে, আপনি যদি একটু চিন্তা করেন, আমি যদি এখানে আরেকটা দিতাম, এখানে একটা, এটা দিলাম হচ্ছে ডি, তাহলে এ ও ডি, তাহলে কেন্দ্রস্থ কোণ কি? অনেকগুলো পাচ্ছি। দেখেন এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও ডি, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন চাপ যখন ছোট, কেন্দ্রস্থ কোণটাও কিন্তু তখন ছোট। চাপ যখন দেখেন আরেকটু তার থেকে যখন বড় করছি, কেন্দ্রস্থ কোণটাও কিন্তু তার থেকে একটু বড় হয়েছে। আবার চাপ যখন আরও একটু বড় করছি, কেন্দ্রস্থ কোণ কিন্তু কী গেছে? আর একটু বড় হয়ে গেছে। অর্থাৎ আমি যখন চাপও বাড়াচ্ছি, কেন্দ্রস্থ কোণ কী হয়ে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে কেন্দ্রস্থ চাপের অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মানটাও কী হবে? আসলে বৃদ্ধি পেতে থাকবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জাস্ট এই চিত্রটা থেকে কি করতে পারি? খুব সহজেই বলতে পারি। দেখতেই পাই এখানে যত চাপ যত ছোট ছিল, কেন্দ্রস্থ কোণের মান তত কম ছিল। আর চাপ যখনই আমি কি করতেছি? বৃদ্ধি করতেছি চাপের দৈর্ঘ্যটা, তখনই বৃত্তস্থ কোণটা কি হচ্ছে? আসলে বাড়তেছে আর কি। ঠিক আছে, তাহলে এইটা মূলত এখানে বসে এই জিনিসটা হচ্ছে আমরা যখন একটা প্রমাণ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, যেটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা অনেকবার আসছে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। ওই প্রমাণে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা আসলে লাগবে আর কি। ঠিক আছে, এই জন্য আমরা এটা একটু কী করবো? কনসেপ্টটা মাথায় গেঁথে নিব। সেটা হচ্ছে কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণগুলো আছে সেগুলা ওই বৃত্তচাপের সমানুপাতিক। ওকে, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয়, তাহলে কেন্দ্রস্থ কোণের মানটা কী হবে? বাড়বে। এবং বৃত্তচাপের দৈর্ঘ্য যদি আমরা কি করে ফেলি? কমাই ফেলি, তাহলে কেন্দ্রস্থ কোণের মানটাও কী হয়ে যাবে? কমে যাবে। ওকে, তাহলে চলেন এখন আমরা আমাদের যে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, সেই জিনিসটার প্রমাণটা দেখে ফেলি। চলেন এখন আমরা একটু এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে রেডিয়ান কোণ কাকে বলে, এবং 2 নম্বর কোশ্চেন হচ্ছে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ আর কি। ঠিক আছে, তাহলে রেডিয়ান কোণ কাকে বলে? আমরা তো রেডিয়ান করতেছি অনেকক্ষণ ধরে। রেডিয়ান জিনিসটা কি আসলে? রেডিয়ান কোণ একটু দেখি। প্রথম হচ্ছে আমরা একটা বৃত্ত আঁকি, এটাই ধরলাম হচ্ছে সে আমার একটা বৃত্ত, যার কেন্দ্রটা কি ধরলাম হচ্ছে, তার কেন্দ্রটা হচ্ছে এইটা। এই বৃত্তর ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধ কোনটা? দেখেন আমি যদি এইখানে একটা ব্যাসার্ধ আঁকি, এই সেই ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এটার নাম দিলাম হচ্ছে ও, এটার নাম দিলাম হচ্ছে বি। ও বি একটা ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ হচ্ছে আর দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ নিব। তাহলে আপনি কি করবেন? কম্পাস দিয়ে এইটার সমান করে আপনি কি করবেন? এইখান থেকে ধরে এখানে জাস্ট একটা করে কেটে দিবেন। তাহলে এইখানে মনে করলাম কাটলাম, তাহলে এই ব্যাসার্ধের সমান একটা চাপ কাটলাম, যেটার নাম দিলাম হচ্ছে কত? পিবি। এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে এখন একটা কোণ উৎপন্ন করছেন। দেখেন তো পি কমা ও যদি যোগ করেন, এই কোণটা একটা উৎপন্ন হয়েছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে না, এই কোণটাকে বলা হয় কি কোণ? রেডিয়ান কোণ। তাহলে কি বললাম? রেডিয়ান কোণ কাকে বলে? এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ
কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয় রেডিয়ান কোণ বলে। তাহলে আমাদের এখানে রেডিয়ান কোণ কোনটা পিওবি, এটা হচ্ছে একটা কি কোণ রেডিয়ান কোণ, কারণ এইখানে আমরা পিবি কি করছি এই চাপের সমান অর্থাৎ ব্যাসার্ধের সমান করে পিবি চাপ কি করছি কেটে ফেলছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের প্রমাণ করার সুবিধার জন্য তাহলে আমরা আশা করি রেডিয়ান কোণ কাকে বলে বুঝতে পারছি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয় রেডিয়ান কোণ বলে। তাহলে প্রমাণ করার সুবিধার জন্য আমরা ও বিন্দুতে এই ওবি এর উপর একটা লম্ব আঁকবো, তার নাম কি লম্ব ও কমা এ কি অঙ্কন করি লম্ব অঙ্কন করি, এই ও কমা এ কি করছি লম্ব অঙ্কন করি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই কত ডিগ্রি 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করি। এখন আসে আমাদের যে প্রমাণ মেইন যে প্রমাণ, ওকে। আচ্ছা তাহলে মেইন প্রমাণটাতে প্রথমে হচ্ছে আমরা একটু যদি লিখি আমাদের ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধকে আমরা ওবি বললাম, ব্যাসার্ধ ওবি ইকুয়াল টু আমরা কি বলতে পারি আর বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা যদি ব্যাসার্ধ ওবি ইকুয়াল টু যদি আর হয় তাহলে আমরা দেখেন তো চাপ পিবি, এই চাপটাও কি হবে পিবি সমান কি লিখতে পারি অবশ্যই আর লিখতে পারি, কারণটা কি কারণটা আমরা বলছি এই ব্যাসার্ধের সমান করে আমরা কি করছি এই চাপটা কেটে নিছি, তাহলে এটার মান অবশ্যই কি হবে আর হবে, ওকে। এবং আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি, আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে আমাদের টুয়াইস পাই হচ্ছে কত আর, ওকে। তাহলে আমরা এখান থেকে সুতরাং বলতে পারি সুতরাং আমাদের চাপ এ বি, আমি এখন আরেকটা চাপ নিলাম সেটা হচ্ছে কত এবি, দেখেন আমার এখানে একটা চাপ হচ্ছে পিবি আরেকটা চাপ আমি বলতে পারি এবি। আপনারা যদি একটু চিন্তা করেন এই যে এবি চাপটা আছে এটা কিন্তু হচ্ছে আমার এই পুরো বৃত্তের 4/1 দেখেন তো এরকম করে যদি কাটি এই বৃত্তটাকে আমি যদি কি করতাম সমান 4 ভাগে ভাগ করতাম আর কি, ঠিক আছে। তাহলে এইখানে 1 ভাগ এখানে 1 ভাগ এখানে 1 ভাগ এখানে 1 ভাগ, তাহলে মোট সমান 4 ভাগের কি হয়েছে 1 ভাগ হয়ে গেছে। আপনি যদি এইখান থেকে শুরু করে এই পুরো পথটা ঘুরে আবার যখন এইখানে আসবেন তখন কি করেন আসলে বৃত্তের পরিধির সমান দূরত্ব আসলে কি করেন অতিক্রম করেন। তাহলে এই পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি যার মধ্যে 1 ভাগ কোনটা এই এবি চাপ, তার মানে আমি বলতে পারি এবিটা মানে কি আসলে এই টুয়াইস পাই আর কে, অর্থাৎ বৃত্তের পরিধিকে আপনি 4 দ্বারা ভাগ করলে যেটা পাবেন সেটাই হবে কি চাপ এবি এর সমান, কারণ আমরা তো বলছি এই এবিটা কি করছে 4/1 কারণ এটা 4/1 তাহলে 4 ভাগে কি ছিল টুয়াইস পাই আর ছিল, সেখান থেকে আমরা আজকাল কি করলাম 4 দ্বারা ভাগ করলাম। এখন যদি কাটাকাটি করি তাহলে কি পাবো এখানে পাই আর ডিভাইডেড বাই কি পাবো 2 পাবো, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা ওই কথাটা লিখবো বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের কি সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা যদি পিপি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের কথা বলি তখন কি হবে পিওবি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে পিওবি সমানুপাতিক তার চাপ কোনটা দেখেন তো পিবি চাপ, তাহলে সমানুপাতিক বলতে হচ্ছে পারি আমি দি পিবি চাপ হচ্ছে কত আমাদের চাপ পিবি। তাহলে এইখান থেকে সমানুপাতিক যদি উঠাই দিতে হয় তাহলে কি দিতে হয় একটা সমান আর একটা সমানুপাতিক কি দিতে হয় ধ্রুবক দিতে হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা পিওবি ইকুয়াল টু দিতে হয় একটা ধ্রুবক, সাপোজ আমি দিলাম হচ্ছে কে, তাহলে এত ইন্টু আমি কি বললাম আমি বললাম হচ্ছে চাপ হচ্ছে কত আমাদের সেই পিবি, ওকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে গেল। আবার আমরা যদি এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনো কথা বলি তখন কিন্তু এ ও বিটা হচ্ছে কি আমার সেই কেন্দ্রস্থ কোণ, তাহলে আমি বলতে পারি আমার এই এ ও বি প্রপোর্শনাল টু হবে আমাদের চাপ হচ্ছে কত দেখেন তো চাপ এবি এর সমান, ওকে। তাহলে যখন আমরা যদি সমানুপাতিক তুলতে চাই একটা কি দিতে হবে সমান দিতে হবে, তাহলে এ ও বি ইকুয়াল টু একটা সমান দিলাম একটা ধ্রুবক দিতে হবে কে দিলাম ধ্রুবক ধরলাম এবং হচ্ছে কত এবি, ওকে। আচ্ছা আমার দরকার কি ভাই আমার দরকার রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ সেটা প্রমাণ করতে হবে, রেডিয়ান কোণ কোনটা পিওবি এর কি দরকার আমার মান দরকার। তাহলে আমি যদি এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি তাহলে দেখেন তো আমরা যদি একটাকে একটা দ্বারা ভাগ করি এই পিওবি ভাগ আমি যদি কি দিই এওবি দিই তাহলে কি থাকে দেখেন তো উপরে হচ্ছে আমার কে ইন্টু চাপ হচ্ছে কত পিবি আর নিচে হচ্ছে কে ইন্টু চাপ হচ্ছে আমার কত এবি। তাহলে এখন আমরা যদি কে তো কি হবে চলে যাবে, চাপ পিবি এর মান কত দেখেন তো আমরা আগেই বের করে রাখছি চাপ পিবি ইকুয়াল টু হচ্ছে আমার আর, তাহলে আমি চাপ পিবির জায়গায় দিলাম আর, দেখেন চাপ এবি তার মান আমি আগেই বের করে রাখছি পাই আর বাই 2, তাহলে এইখানে হচ্ছে পাই আর ডিভাইডেড বাই হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে এখন যদি কাটাকাটি করে দেখবেন আর তো উপরে চলেই যাবে আর এই 2টা কিন্তু কি হবে উপরে উঠে যাবে, কারণ ভগ্নাংশের ভাগ মানে কি উল্টায় কি করতে হয় গুণ করতে হয় নিচেরটাকে, তাহলে যদি গুণ করি তখন দেখা যাবে এরকম হয়ে যাবে উপরে বসবে 2 নিচে বসবে আসলে কত পাই, ঠিক আছে। কিভাবে হইলো আবার একটু করে বলি এই পার্টটুকু আবার একটু বলি, এটা হচ্ছে পাই এখানে হচ্ছে আর ছিল, হ্যাঁ বলেন আর ছিল, হ্যাঁ আর ছিল, তাহলে ভগ্নাংশের ভাগ মানে উল্টাই গুণ করতে হয় নিচেটাকে, তাহলে উপরে 2 নিচে আসলো কত পাই আর, তাহলে আর যদি চলে যায় তাহলে 2 বাই কি থাকে পাই থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানেও তো ঠিক সেম জিনিসটাই ছিল পিওবি ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের এওবি,
এখন যে আমার তো দরকার পিওবির মান, তাহলে পিওবি থাক, এওবিটাকে বাদ দিই, তাহলে আমাদের এই পিওবি ইকুয়াল টু হচ্ছে কী হবে, এই এওবিটা এখন গুণ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি এ ও বি কোণ। দেখেন আবার এ ও বির কিন্তু মান আপনি জানেন, দেখেন এ ও বি এটা কিন্তু একটা এক সমকোণ, কারণ আপনি কি আঁকছেন, ও এ একটা লম্ব টানছিলেন, কারণ আমি বলতে পারি এখানে মূলত কি দাঁড়াইলো 2/পাই ইন্টু হচ্ছে এক সমকোণ। ওকে, তাহলে এখন আমরা কি দেখতে পাই, দেখেন তো 2 কিন্তু একটা ধ্রুবক, 2 এর মান কি কখনো চেঞ্জ হবে, হবে না। পাইয়ের একটা মান আছে 3.141716, এটা একটা ধ্রুবক, এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটাও কিন্তু একটা ধ্রুবক আর কি, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি আমার যে এই যে পুরা পার্টটুকু আছে, এই পুরা পার্টটুকুই কিন্তু একটা কি পাইছি, ধ্রুবক পাইছি। সুতরাং আমি বলতে পারি আমার যে রেডিয়ান কোণটা আছে, সেই রেডিয়ান কোণ একটা কি কোণ, ধ্রুবক কোণ। তাহলে আমি আশা রাখতে পারি আপনারা হচ্ছে খুব সহজে এই জিনিসটা বুঝতে পারছেন। এছাড়া হচ্ছে আপনাদের বইয়ে যে জিনিসটা আছে, বইয়ের মতো করে আপনারা সুন্দর করে লিখে এই জিনিসটা একটু কী করে ফেলবেন, প্রমাণটা অবশ্যই তুলে ফেলবেন খাতায়, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের প্রমাণটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এই প্রমাণটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে আর কি, ঠিক আছে। আর রেডিয়ান কোণ কাকে বলে সেটা তো অবশ্যই আসছে। তাহলে আশা রাখতে পারি আপনারা যদি আসে এই কোয়েশ্চেনটা, তাহলে আপনারা খুব সহজে কী করে ফেলতে পারবেন, আনসার দিয়ে ফেলতে পারবেন। তাহলে চলেন এখন হচ্ছে আমাদের নেক্সট টপিকটা একটু দেখে ফেলি। তাহলে চলেন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করে ফেলি, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন কি করব, সমাধান করব। সূত্রটা কি, সূত্র হচ্ছে এরকম, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যর কোনো একটি চাপ যদি কেন্দ্রে কি করে থাকে থিতা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের বলে দিচ্ছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হবে, এস ইকুয়াল টু আর থিতা হবে আর কি, ঠিক আছে। যেমন কি ভাই, আমরা যদি একটু চিত্রটা কি প্রমাণটা তো করবো, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। এটাই ধরলাম হচ্ছে আমার সেই বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটা হবে বৃত্তের ব্যাসার্ধ, এটা ধরলাম হচ্ছে সেই আর বৃত্তের ব্যাসার্ধ, আর একটা চাপ লাগবে, ঠিক আছে, যার মানটা হচ্ছে কত, এস দৈর্ঘ্যের একটা চাপ। মনে করলাম এটার নাম দিলাম হচ্ছে কত, বি দিলাম, আর এইখানে দিলাম হচ্ছে কত দিলাম, সাপোজ এখানে দিলাম হচ্ছে এ, ঠিক আছে। এই এটা দেখো কি বলছে, আর ব্যাসার্ধের, এই আর ব্যাসার্ধের একটা বৃত্ত, এস দৈর্ঘ্যর এবি চাপের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কত, এস দৈর্ঘ্যের একটা চাপ, কেন্দ্রে থিতা পরিমাণ কোণ উৎপন্ন করলে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটার মানটা হচ্ছে কত, আসলে থিতা, ঠিক আছে। আমাদের বলছে উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিতা হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রমাণের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এইটা তো ও ছিল, তাহলে আমি কি করব, আমি করব হচ্ছে আমার ওবি এর সমান করে কি করব, আমি পিবি অংশ কেটে নিব, ঠিক আছে। ওবি এর সমান করে পিবি অংশ কেটে নিব এবং এই জিনিসটা জাস্ট খালি কি করে দিলাম, যোগ করে দিলাম। ওবিটা কি, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান করে, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধের সমান এই যে চাপটা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়, এক রেডিয়ান বলে। তাহলে আমি লিখতে পারি আমাদের পি ও বি ইকুয়াল টু হচ্ছে কত, 1 রেডিয়ান, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এই কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে তাকে কি বলা হয়, রেডিয়ান কোণ বলে, যেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এই পি ও বি কেন্দ্রস্থ কোণটা কি হবে, অবশ্যই 1 রেডিয়ান হবে। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু আরেকটা সূত্র শিখছিলাম কিছুক্ষণ আগে, সেই সূত্রটা কি ছিল বলতো, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো ওই চাপের কি হবে, ওই বৃত্তচাপের সমানুপাতিক হবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি এ ও বিটা যে কেন্দ্রস্থ কোণ সেটা কিন্তু এ বি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে চাইলে লিখতে পারি না এরকম, এই এ ও বি এইটাকে, ঠিক আছে, এইটা প্রপোর্শনাল টু আমি কি লিখতে পারি বলেন তো, আমি লিখতে পারি চাপ হচ্ছে কত আমাদের সেই এবি, কারণ এওবি কোণটা এবি চাপের উপর দণ্ডায়মান, তাই এটা সমানুপাতিক। সেম ভাবে পি ও বি কেন্দ্রস্থ কোণটা পিবি চাপের উপর কি দণ্ডায়মান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ও বি প্রপোর্শনাল টু হচ্ছে কত, আমাদের চাপ হচ্ছে কত, পিবি। ওকে, তাহলে এইখান থেকে মূলত হচ্ছে আপনারা এই সমানুপাতিকটা যদি উঠাই দেন, তাহলে আপনারা চাইলে এইভাবে ডিরেক্ট লিখতে পারি, এটা হচ্ছে কত, কে ইন্টু এত, কারণ সমান এবং সমানুপাতিক একটা দিতে হয়, দিয়ে দিলাম। সাপোজ আবার এখানেও একটা সমান এবং এটা কি দিতে হবে, সমানুপাতিক দিতে হবে, হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এখন কি করব, বেশি কিছু খরচ না, দুইটাকে দুইটা দ্বারা ভাগ করব, এই এ ও বি ডিভাইডেড বাই কি দিব, পি ও বি ইকুয়াল টু, তাহলে কি হবে, কে ইন্টু চাপ হচ্ছে কত আমাদের এবি ডিভাইডেড বাই কে ইন্টু আমাদের চাপ হচ্ছে কত ভাই, পিবি। এখন আসি আমাদের এ ও বি, এ ও বি দেখেন, এ ও বি মানে কি, এ ও বি মানে হচ্ছে আমাদের থিতা ডিভাইডেড বাই পি ও বি, পি ও বি এই এ ও বি মানে হচ্ছে থিতার রেডিয়ান কিন্তু, ওকে। আর পি ও বি মানে হচ্ছে আমরা 1 রেডিয়ান লিখে রাখছি, দেখেন 1 রেডিয়ান, আর ইকুয়াল টু কে কে তো চলে যাবে, চাপ এবি, চাপ এবির মানটা দেখেন এস, আর চাপ পিবি, পিবির মানটা কার সমান, আর এর সমান করে কাটছি, তাহলে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে কত আমাদের আর। তাহলে আমরা যদি একটু করে লিখি
যদি রেডিয়ান যদি বাদ দিই তাহলে কি এখানে কে থাকে হচ্ছে থিটা ইকুয়াল টু এস বাই হচ্ছে কত আমাদের আর। তাহলে আমরা যদি এসটা বের করি তাহলে ইকুয়াল টু কি হবে আর এর সাথে থিটা গুণ হবে, তার মানে হচ্ছে কত থিটা আর থিটা। এটাই হচ্ছে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য। মাঝে মধ্যে দেখবেন অনেকগুলো কোশ্চেন কিন্তু এটা আসছে, ঠিক আছে। তাহলে কোনো একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা এস ইকুয়াল টু হচ্ছে কত থিটা আমাদের আর থিটা। যেখানে অবশ্যই আমরা একটা কথা মনে রাখবো, এই যে আরটা এই থিটাটা অবশ্যই কোথায় হবে রেডিয়ানে হবে। থিটা কোথায় হবে রেডিয়ান হবে। অবশ্যই আপনারা নোট করে বেশি বেশি করে লিখে রাখবেন এটা। থিটাটা সবসময় কোথায় থাকতে হবে রেডিয়ান, যদি না থাকে তাও আমাদের কি করতে হবে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম এস ইকুয়াল টু কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হচ্ছে আমাদের আর থিটা, যেখানে থিটা হচ্ছে কি চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ। দেখেন এই এস চাপ ছিল, এই চাপ কর্তৃক কেন্দ্রে একটা উৎপন্ন কোণ যেটা হচ্ছে কি আমাদের থিটা, এবং যার মানটা অবশ্যই সবসময় কিসে থাকতে হবে আমাদের রেডিয়ানে থাকতে হবে। তাহলে আমি আশা রাখতে পারি আপনারা এই সূত্রটা কিভাবে প্রমাণ করা হলো সেটা বুঝতে পারছেন। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের একটু সবগুলো সূত্রকে একটু একত্রে লিখে ফেলি, কারণ আমাদের মোটামুটি অঙ্ক করার জন্য যে সকল জিনিস দরকার সব কিছু কিন্তু চলে আসছে। সেই সবগুলো সূত্রকে একত্রে লিখে আপনারা হচ্ছে অবশ্যই রাখবেন। তারপরে হচ্ছে আমরা কি করে ফেলবো, তারপরে হচ্ছে সবগুলো সূত্র লেখার পর আমরা আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথে চলে যাব। তাহলে চলেন এখন আমাদের যে অনুশীলনী 8.1 রয়েছে সেই অনুশীলনী 8.1 অঙ্কগুলো সমাধান করার আগে আমরা যেই সূত্রগুলো অ্যাপ্লাই করব সেইগুলো একটু দেখে নিই আর কি, ঠিক আছে। আমরা মূলত 4টা সূত্র নিয়ে বেশি কাজ করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সকলেই জানি 60 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে কত মিনিট 1 মিনিট, এবং 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে। মিনিটের জন্য আমরা কি করে থাকি একটা ফোঁটা দিয়ে থাকি উপরে, আর সেকেন্ডের জন্য আমরা কি করে থাকি 2টা ফোঁটা দিয়ে থাকি, ঠিক আছে। এবং আমাদের 2 নম্বর সূত্রটা হচ্ছে এটা, ডিগ্রিকে যদি আমি কি করতে চাই রেডিয়ানে নিতে চাই, কোনো ডিগ্রি আলা কোণকে আমি যদি কি করতে চাই রেডিয়ানে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই পাই বাই 180 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে লিখে রাখছি এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু কত এক্স, ঠিক আছে। আচ্ছা সেমভাবে আমরা যদি রেডিয়ানকে ডিগ্রিতে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে 180 বাই পাই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমি লিখে রাখছি এক্স রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ইন্টু এক্স। আপনার যে কোনো একটা মনে রাখবেন, ঠিক আছে, এবং তারপরটা কি তার উল্টা। আপনি যে কোনো একটা মনে রাখবেন এবং তারপরটা তার উল্টা, এইটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে আমাদের একটা চাপের দৈর্ঘ্য, ঠিক আছে। চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হচ্ছে কি সূত্র আর থিটা, যেখানে হচ্ছে থিটাটা অবশ্যই কিসে থাকতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে রেডিয়ানে থাকতে হবে। যদি রেডিয়ানে নাও থাকে আপনারা কি করে ফেলবেন রেডিয়ানে কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে। চাপ কর্তৃক উৎপন্ন কোণ, এই চিত্রটা থেকে আমরা বুঝতে পারতেছি এটাই ছিল সেই চাপ এবি। এই এবি এর দৈর্ঘ্যটা আমরা বের করব, আর এটা হচ্ছে চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা হচ্ছে থিটা, আর ওবি ইকুয়াল টু আর, সেটা হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ আর কি, ঠিক আছে। তাহলে আমি আশা রাখতে পারি এই সূত্রগুলো আপনারা কি করতে পারবেন মনে রাখতে পারবেন আর কি, বারবার লিখলেই প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন তাহলে চলেন আমরা আমাদের যে 8.1 যে 1 নম্বর ম্যাথটা আছে সেটা দিয়ে শুরু করি। 1 নম্বরে সর্বপ্রথম আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে রেডিয়ান এককে প্রকাশ আর কি, ঠিক আছে। রেডিয়ানে কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেই জিনিসটা বলতে গেলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এই অধ্যায়ে অনেকগুলো সময় কি করব ব্যবহার করবো আর কি, ঠিক আছে। আমরা বলছিলাম না এস ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। তখন দেখবেন আপনাদের কোনগুলা থিটার মানটা দেখতে হবে এরকম দেওয়া থাকবে, তখন কি করতে বলবে রেডিয়ানে নিতে বলবে। তাহলে রেডিয়ানে নেওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে এই টাইপটা কিন্তু বেশি কি করতে হবে শিখতে হবে আর কি, ঠিক আছে। আর আমরা ডিগ্রিকে কিন্তু রেডিয়ানে নেওয়া শিখছিলাম, ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য কি বলছিলাম পাই বাই 180 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে বুঝলাম। কিন্তু এখানে কি শুধু ডিগ্রি আছে, এখানে কিন্তু শুধু ডিগ্রি নাই, ডিগ্রির সাথে কি আছে আবার মিনিট এবং সেকেন্ড আছে। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার এই যে সেকেন্ড এবং মিনিট আছে, সেকেন্ড এবং মিনিটকে কিছু করে নিয়ে যাবো ডিগ্রিতে কনভার্ট করে ফেলবো আর কি, ঠিক আছে। তাহলে চলেন কীভাবে করা যায়। প্রথমে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমাদের 55 মিনিট আছে, হ্যাঁ 55 মিনিট আছে থাক, প্লাস দিতে পারি, ঠিক আছে। প্লাস সাপোজ হচ্ছে একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে সাপোজ যদি আমাদের এরকম থাকতো 2/2 এইটা বলা যে কথা, যেটা কথা মিন করে 2 + 1/2, এটাও কিন্তু সেম কথাই মিন করে। আপনারা যদি একটু খেয়াল করেন এটা একটা মিশ্র ভগ্নাংশ। কীভাবে সমাধান করতাম আমরা 2 × 2 = 4, 4 আর 1 কত হয় 5 হয়। তাহলে উপরে বসে দিতাম 5, নিচে বসে দিতাম হচ্ছে 2। এখানের ক্ষেত্রে যদি একটু চিন্তা করেন 2 এবং নিচে হচ্ছে 1, লসাগু হচ্ছে 2 এবং 2 গুণ করলে 2 × 2 = 4 + 1, তাও কিন্তু আসলে কত 5/2। অর্থাৎ আপনারা বলতে যাচ্ছে কি এইভাবে লিখলেও যেই কথা, এইভাবে লিখলেও কি কথা সেম কথা। আপনাদের বইয়ে অনেক জায়গায় দেখবেন হচ্ছে এভাবেই লিখছে, ঠিক আছে, অর্থাৎ এটাকে যোগ দেয় নাই,
আবার অনেক জায়গায় যোগ দিচ্ছে, আমি যোগ দিয়ে করাচ্ছি, আপনাদের বুঝতে কী হবে, সুবিধা হবে, এই আর কিছুই না। তাহলে এখানে 55 ডিগ্রি আছে, ডিগ্রি তো ঠিক আছে, কিন্তু এই সেকেন্ড এবং মিনিটে কী করতে হবে, ডিগ্রিতে নিতে হবে। প্রথমে আমরা সেকেন্ডকে কিন্তু কী করতে পারি, মিনিটে কনভার্ট করতে পারি, কারণ আমরা জানি 60 সেকেন্ড সমান সমান হচ্ছে কত মিনিট, 1 মিনিট। তাহলে এখানে 54 আসিল, সেটাকে রাখলাম, প্লাস এই 53কে যার 60 দ্বারা কী করে দিলাম, ভাগ করে এইটাকেও কী করে ফেললাম, মিনিটে কনভার্ট করে ফেললাম। এখানে অবশ্যই আমরা একটা হ্যান্ড নোট লিখে ফেলবো, যেহেতু আমরা কি লিখতে পারি 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট ইকুয়াল টু বলে দিলাম হচ্ছে কত সেকেন্ড, 60 সেকেন্ড। ওকে, তাহলে দেখেন আমরা যদি একটু করে হিসাব করি, 60 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মিনিট, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। তাহলে আমাদের যদি বলা হয়তো 1 সেকেন্ড ইকুয়াল টু কত, 1 সেকেন্ড ইকুয়াল টু হবে 1/60 মিনিট। আমাদের বসছে 53 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে এই 53 সেকেন্ড ইকুয়াল টু উপরে বসছে 53, নিচে বসতে হচ্ছে কত, 60 এত মিনিট, এইটাই, আর কিছুই করি নাই ভাই। তার মানে হচ্ছে মেন যে কথাটা সেটা হচ্ছে এরকম, যখন আপনাকে সেকেন্ডকে মিনিটে নিতে বলবে তখন আমি জাস্ট কী করবেন, 60 দ্বারা কী করে দিবেন, ভাগ করে দিবেন। এটা কিন্তু একদম গড় ঐকিক নিয়ম আমি আপনাদের দেখালাম আর কি, ঠিক আছে, কীভাবে আসছে, আর আমি ডিরেক্ট এভাবে করবো। তাহলে কি বললাম, সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য 60 দ্বারা কী করবো, ভাগ করবো। ওকে, করে ফেললাম। এখন আসি নেক্সট স্টেপ। তারপরে হচ্ছে একটু ক্যালকুলেশন করি, এখানে 55 ডিগ্রি আছে, থাক 55 ডিগ্রি, প্লাস এখন এটা একটু লসাগু করি, 60 আর নিচে আছে 1, লসাগু করলে কী হবে, 60 60ই থাকবে, আর উপরে কি আছে 54, এখন গুণ করলে হবে 54 ইন্টু কত হবে 60, প্লাস কত হবে 53 হবে। তাহলে আমি আশা রাখতে পারি আপনারা এই হিসাবটা বুঝছেন। যেমন এখানে হচ্ছে 60 আর এইটা নিচে আছে কত 1, 60 এবং 1-এর লসাগু হচ্ছে কত 60, 60কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 60 হবে, 60-এর সাথে 54 গুণ করলে এত, 60কে 7 দ্বারা ভাগ করলে 1, 1-এর সাথে 53 গুণ করলে এইটাই আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই পুরো মানটুকু কিন্তু এখন কিছু হয়ে গেছে, মিনিটে হয়ে গেছে। তাহলে খুব সুন্দর, আমরা আবার মিনিট থেকে কিন্তু কি করতে পারি, ডিগ্রিতে কনভার্ট করতে পারি। কোন সূত্র ছিল, আমরা জানি 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা বেশি কিছু করব না, এইখানে আমার যে 55 ডিগ্রি আছে এটাকে রাখলাম, প্লাস এই মিনিটটাকে কি করব, ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমাদের 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এইখানে তো আগে একটা 60 ছিল, তাকে কি করলাম, আরেকটা 60 দ্বারা কি করে দিলাম, গুণ করে দিলাম। আর এইখানে উপরে যেটা ছিল, আমি যদি বা মানগুলো লিখতেছি না, আপনারা অবশ্যই কী করবেন, ক্যালকুলেশন করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য কি করছে, আমি এখানে রেখে দিচ্ছি আর কি, প্লাস হচ্ছে এখানে কত আছে 53, এইটাই কিন্তু এখন কিসে কনভার্ট হয়ে গেছে ভাই, এটাও কিন্তু এখন ডিগ্রিতে। আর আমরাও এখানে অবশ্যই লিখে দিব, যেহেতু আমরা জানি 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 1 ডিগ্রি। এখন কোশ্চেন আসতে পারে না ভাই কেন এখানে আমরা 60 দ্বারা ভাগ করলাম, ঠিক সেম আগের মতো আপনি হিসাব করেন, কোথায় নিতে হবে, ডিগ্রিকে। তাহলে আমরা তো লিখছিলাম 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমরা যদি 1 মিনিট লিখি তাহলে কত হবে, 1/60 ডিগ্রি। তাহলে আমাদের বসে কত ডিগ্রিকে করতে হবে, এই সাপোজ একটা বড় একটা জিনিস, তার মানে আমি বললাম x ডিগ্রি আর কি। তাহলে x মিনিট ইকুয়াল টু কী হবে, উপরে x নিচে হবে কত 60, x এর জায়গায় কে ছিল দেখেন তো, এই পুরোটা না ছিল x এর জায়গায়, এই যে পুরোটা, এই পুরোটা ছিল কি আমাদের x এর জায়গায়, এই পুরোটা হচ্ছে আমি লিখছি এই পুরোটা লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই জাস্ট লিখে দিছি 60 দিছি, এই হয়ে গেল, আর কিছুই না। তাহলে এখন কাজ কি ভাই, এখন কাজ হচ্ছে আপনি আবার লসাগু করেন। দেখেন এখানে যদি লসাগু করেন 60 এবং 60 গুণ করলে কত হবে, 3600, ওকে 3600, আর একের লসাগু কিন্তু 3600ই। তাহলে এখানে আছে 55, তাহলে কি করলেন 55 গুণন কি দিবেন 3600 দিবেন, হ্যাঁ দিয়ে দিলাম 3600, প্লাস এইখানে 3600-র সাথে এটা ভাগ করলে কিন্তু সেম জিনিসটা, অর্থাৎ এই উপরে যে জিনিসটা আছে সেটাই বসে যাবে, 54 ইন্টু হচ্ছে কত 60, প্লাস এখানে 53, এটা কিন্তু কি বসে গেছে। এই যে পুরো পার্টটুকু পাইছেন, এই পুরো পার্টটুকু কিন্তু কিসের মান, আপনার ডিগ্রির মান। আমি যদি এবার ক্যালকুলেশন করি নেই, ঠিক আছে, আপনারা অবশ্যই ক্যালকুলেশনগুলো করে ফেলবেন। তাহলে এত কি পাইলেন, ডিগ্রি পাইলেন। এখন কি আর কোনো সমস্যা আছে ভাই, ডিগ্রিকে তো আপনি খুব সহজেই কী করতে পারেন, রেডিয়ানে নিতে পারেন। কারণ কি, ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য কী করতে হয়, π/180 দ্বারা কী করতে হয়, গুণ করতে হয়। এটা হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান কী হবে, π/180। তাহলে এই সামনে জাস্ট খালি π/180 গুণন এইখানে যে ক্যালকুলেশন করে ভ্যালু পাবেন সেইটা তার পাশে আপনি লিখে দিবেন এত কি রেডিয়ান, ঠিক আছে। তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। আর অবশ্যই এখানেও লিখে দিবেন, ঠিক আছে, কি লিখে দিতে পারেন, এখানে লিখতে পারেন হচ্ছে কত 1 ডিগ্রি ইকুয়াল টু π/কত 180 রেডিয়ান। ওকে, তাহলে আমি আশা রাখতে পারি আপনারা এভাবে কি করে ফেলতে পারবেন, খুব সহজে করে ফেলতে পারবেন। তাহলে একটু মেইন কনসেপ্টটা একটু আপনাদের আবার দিই, সেটা কি, সেটা হচ্ছে আমার যখন সেকেন্ড থাকবে আপনি সেকেন্ডকে কি করবেন 60 দ্বারা ভাগ করে ফেলবেন, 60 দ্বারা ভাগ করে একটা মান পেয়ে যাবেন এখানে লসাগু করে,
দেন আপনারা যে মিনিটটা পাবেন এটা হচ্ছে সেই মিনিটটা, এখানে যে মিনিটটা আছে সেই মিনিটকে কী করবেন আবার 60 দ্বারা ভাগ করে কিসে কনভার্ট করে ফেলবেন, ডিগ্রিতে কনভার্ট করে ফেলবেন। দেন লসাগু করে একটা মান পাবেন, সেই পুরো মানটাই হবে ডিগ্রিতে, সেই ডিগ্রিকে জাস্ট খালি কী করবেন π/180 দ্বারা গুণ করলে আপনার কাঙ্ক্ষিত যে আনসারটা সেই আনসারটা কিন্তু রেডিয়ানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি আপনাদের চাইলে একটা শর্টকাট টেকনিক বলে দিতে পারি, খুব সহজে আপনারা কি করে ফেলতে পারেন, এই জিনিসটা অ্যাপ্লাই করে আসলে করে ফেলতে পারেন আর কি। ঠিক আছে, শর্ট টেকনিকটা একটু যদি বলি, দেখেন আমি হচ্ছে এইখানে একটু করে লিখি। সাপোজ আমার এরকম দেওয়া আছে a ডিগ্রি b মিনিট c হচ্ছে সেকেন্ড, এই পার্টটুকুকে আমি কি করব, এই পার্টটুকু ইকুয়াল টু হোয়াট ডিগ্রি, ডিগ্রিতে কনভার্ট করবো। আগে ডিগ্রিতে কনভার্ট করার জন্য কি করব, দেখেন আমাদের একটু যদি এইখানে প্রমাণের দেখেন সবার শেষে আছে কত 3600, আপনি এখানে দিবেন 3600, এই সেই 3600। তারপরে দেখেন এ ডিগ্রি, যেটা ডিগ্রি আছে এই ডিগ্রির সাথে দেখেন 3600 কী করছেন, গুণ করছেন। আমরাও এখানে এ হচ্ছে ডিগ্রি, এই ডিগ্রির সাথে 3600 কী করব, গুণ করব। তারপর একটা প্লাস দিলাম। তারপরে যেটা ছিল হচ্ছে 54 মিনিট, এটা কিন্তু ছিল মিনিট, এখানে মিনিট আছে কত বি, এই বি এর সাথে দেখেন 60 কিন্তু গুণ হয়েছে, তাহলে এই বি এর সাথে কী করবেন 60 গুণ করবেন, প্লাস সি যেটা আছে সেটা দিয়ে দিবেন। এটা করলে দেখবেন এটা কিছু চন্দ্র হয়ে গেছে, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। আর ডিগ্রি থেকে এখন আপনাদের ইয়া করার জন্য কী করতে হবে, জাস্ট π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। আপনারা হচ্ছে এরকম ডিগ্রি মিনিট তারপর হচ্ছে সেকেন্ড যুক্ত যদি কোনো কি থাকে কোন দেওয়া থাকে সেটাকে আপনি কী করে ফেলতে পারেন, ডিগ্রিতে নেওয়ার জন্য কী করবেন, এর সাথে 3600 অর্থাৎ যেটা ডিগ্রি আছে সেই ডিগ্রির সাথে 3600 গুণ করবেন, প্লাস যেটা মিনিট আছে তার সাথে আপনি 60 গুণ করবেন, প্লাস সি বসে যাবে, আর নিচে ভাগ করবেন কত দ্বারা, 3600 দ্বারা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের যদি 1 নম্বর কোশ্চেনে দেখেন এরকম ছিল 75 ডিগ্রি এবং হচ্ছে কত 3 এত সেকেন্ড, তাহলে এটাকে কী করবেন, বেশি কিছু না, নিচে কত বসাবেন 3600 বসাবেন, বসালাম। উপরে কত 75 গুণন ডিগ্রির সাথে বলছিলাম 3600 গুণ, তাহলে 3600 গুণ, প্লাস মিনিটের সাথে বলছিলাম 60 গুণ, এত গুণ হচ্ছে কত 60, এই মানটা পেয়ে গেছেন কোথায়, ডিগ্রিতে। এখন যদি বলে এটার সাথে আপনার কী করো, রেডিয়ান বের করো, জাস্ট খালি আপনি কী করবেন, এই যে মানটা পাইছেন এটার সাথে π/180 কী করবেন, গুণ করে রেডিয়ানে কনভার্ট করে ফেলবেন। এগুলো যদি এমসিকিউতে আসে তখন আপনি কি করে ফেলবেন, এই সূত্রটা কি করে ফেলবেন, অ্যাপ্লাই করে খুব সহজে করে ফেলতে পারেন। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমার যেটা ডিগ্রি থাকবে ডিগ্রির সাথে 3600 কি করব, গুণ করব। তারপর যেটা আমাদের কি থাকবে, মিনিট থাকবে, মিনিটের সাথে আমি 60 গুণ করব এবং সেকেন্ডের মতো বসে যাবে, সবগুলো কি হবে যোগ আকারে বসবে, ভাগ 3600। আপনি দেখেন এইটার যে আনসারটা পাবেন এমনি সাধারণ নিয়মে যদি করেন তখন দেখবেন একদম সেম আনসারটা পাবেন। আবার অনেকের মনে কোশ্চেন হতে পারে ভাই এখানে তো 3600, কিন্তু আমরা যখন মেন নিয়মে ম্যাথ করব তখন 3660, এখানে কিন্তু 3600 আসে না, বাট না আসলেও এখান থেকে একটা কাহিনী আসে আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন করলেই কিন্তু এই 3600টা কি আনা সম্ভব, এখানে 60গুলোও কি নিয়ে আসা সম্ভব আর কি। ঠিক আছে, ওই জিনিসগুলো যাচ্ছি না, জাস্ট খালি আপনাদের একটা ট্রিক মনে করে দিলাম, সেটা হচ্ছে কি ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম যদি কিছু থাকে তাহলে কী করবেন, ডিগ্রিকে 3600 দ্বারা, মিনিটকে 60 দ্বারা, সেকেন্ডের জায়গায় থাকবে 3টাই যোগ, নিচে কত দ্বারা ভাগ, 3600 দ্বারা ভাগ করবেন। আর যখন রেডিয়ানে কনভার্ট করতে বলবে তার সাথে জাস্ট খালি কী করবেন, π/180 দ্বারা গুণ করে দিলেই আপনার কাঙ্ক্ষিত আনসারটা আপনি পেয়ে যাবেন। তাহলে আমি আশা রাখতে পারি এখন হচ্ছে আমাদের রেডিয়ান থেকে অর্থাৎ যে কোনো একটা ডিগ্রিযুক্ত কোণ আর কি 60মূলক পদ্ধতি থেকে আমাদের যদি বৃত্তীয় পদ্ধতিতে কোণের এককটা বের করতে বলতে পারে তাহলে আমরা আশা করি করতে পারবো। ওকে, তাহলে চলেন এখন আমরা কি করব, ডিগ্রিতে প্রকাশ শিখবো, কিভাবে ডিগ্রিতে প্রকাশ করা যায়, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে আমরা কিভাবে 60মূলক পদ্ধতিতে কনভার্ট করতে পারি সেই ম্যাথগুলো একটু করে ফেলি। এখন আমরা হচ্ছে আমাদের একের যে 2 নাম্বার কোশ্চেন ছিল আর কি সেটা একটু করার চেষ্টা করি। বলা হয়েছে 1.3177 রেডিয়ানকে কী করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে আর কি। ঠিক আছে, এটা কীভাবে করা যায় বা বৃত্তীয় পদ্ধতি 60মূলক পদ্ধতিতে কী করতে হবে, কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা তো জানি আমাদের রেডিয়ান জিনিসটাকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হয়, 180/π দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা ঠিক জাস্ট বেশি কিছু করব না, এই 1.3177 যেটা আছে সেটার সাথে কি করে দিব, 180/π, পায়ের মানটা কিন্তু আমরা সকলে জানি 3.1416, এটা দ্বারা কি করব, গুণ করব, গুণ করে যে মানটা পাবো সেটা পাবো ডিগ্রি। তাহলে এইখানে আপনারা কি পাবেন, একটা ডিগ্রি পাবেন, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে যেই ডিগ্রিটা পাবেন আপনাদের কাজ কিন্তু এখানে শেষ না। আবার ক্যালকুলেটারে আমি বলছিলাম রুটের নিচে দেখবেন এরকম একটা গোল্লা, তারপর হচ্ছে 3টা কমা দেওয়া আছে, ওইখানে যখন ক্লিক করবেন তখন আপনারা কী পাবেন, একটা আনসার পেয়ে যাবেন, সেটাও আপনাদের কাঙ্ক্ষিত আনসার। প্রথমে দেখবেন যে মানটা দেওয়া আছে সেটার পর দেখবেন এরকম উপরে একটা গোল্লা দেওয়া আছে, প্রথম পার্টটুকু হচ্ছে সবসময় ডিগ্রিকে প্রকাশ করবে। তারপরে কথা যে বলি, তারপর দেখবেন এরকম আরেকটা গোল্লা দেওয়া আছে,
একটা মান দিয়ে দেন আরেকটা গোলা, সেই যে মানটা এই মানটা আসলে কি প্রকাশ করবে মিনিট, এবং বাকি যে পার্টটুকু আছে সেই বাকি পার্টটুকু কি প্রকাশ করবে সেকেন্ড প্রকাশ করবে। সাপোজ আমি মনে করলাম এক্স ডিগ্রি ওয়াই মিনিট এবং কি পাইছেন আপনারা জেড সেকেন্ড পাইছেন। আপনাদের কাজ কি প্রথমে 1.3177 এর সাথে 180কে গুণ করবেন ডিভাইডেড বাই 3.1416, তাহলে যা পাবেন এত কি ডিগ্রি। দেন কি করবেন আপনারা এই যে চিহ্নটা আছে ক্যালকুলেটারে এই চিহ্ন কি করবেন ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনারা এরকম জিনিস পাবেন। সাপোজ হচ্ছে এক্স ডিগ্রি পাইছেন ওয়াই ডিগ্রি পাইছেন, তারপর হচ্ছে এরকম একটা জেড লেখা থাকবে আর কি, ঠিক আছে। এখানে দেখা যায় এরকম একটা গোলার মতো একটা জিনিস থাকে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা মূলত কাকে প্রকাশ করবে বলছি ডিগ্রিকে, দ্বিতীয় জিনিসটা কাকে প্রকাশ করবে বলছি মিনিটকে, এবং সর্বশেষ যে জিনিসটা সেটা আসলে কাকে প্রকাশ করতেছে সেকেন্ডকে প্রকাশ করবে। জাস্ট আপনারা লিখে ফেলবেন, এটাই হয়ে যাবে কাঙ্ক্ষিত আনসার। তাহলে এভাবে খুব সহজে আপনারা কি করতে পারেন রেডিয়ানকে অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতিতে নিয়ে আসতে পারেন, যেটা মূলত দেখা যায় মাঝে মধ্যে এমসিকিউতে আসে আর কি, ঠিক আছে। এখন তাহলে চলেন আমরা আমাদের যে 2 নাম্বার কোয়েশ্চেনটা আছে সেটা একটু করি, মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে এই কোয়েশ্চেনটা। বলা হয়েছে একটা কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে আমরা ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা যদি প্রকাশ করা হলে তাহলে প্রমাণ করতে হবে এই জিনিসটা। ওকে, আচ্ছা কিভাবে সমাধান করা যায়, খুবই সিম্পল একটা ম্যাথ, আমরা একটু কি করি সমাধান করার চেষ্টা করি। আমরা একটা জিনিস জানতাম, সেটা কি আমরা জানতাম হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, এই জিনিসটা কিন্তু আমরা জানতাম, ঠিক আছে। দেখেন এখানে আমাদের কী দেওয়া আছে ডি ডিগ্রি দেওয়া আছে, আমি তাহলে কি লিখতে পারি দেখেন তো, এই ডি ডিগ্রি ইকুয়াল টু কী বলতে পারি, আমি লিখতে পারি ডি পাই ডিভাইডেড বাই কত 180 এত রেডিয়ান লিখতে পারি। আমাদের যে এটা এক্স ডিগ্রি লিখছিলাম সেখানে আছে ডি ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখেন আমাদের বলে দিচ্ছে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটা কোণকে এটা দ্বারা কি করা হয়েছে প্রকাশ করা হয়েছে। তার মানে একটা কোণ যেটা হচ্ছে কি ষাটমূলকে হবে এইটা, বৃত্তীয় পদ্ধতি হবে এটা, তার মানে কি দুইটা অবশ্যই কি কোণের মানটা তো সমান। তার মানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমাদের প্রশ্ন মতে কি বলতে পারি ডি ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারি আর রেডিয়ান বলতে পারি। এখন দেখেন আমি ডি ডিগ্রির মানটা কিন্তু বের করে রাখছি রেডিয়ানে, কি পাইছি ডি পাই ডিভাইডেড বাই হচ্ছে কত 180 ইকুয়াল টু এত রেডিয়ান ইকুয়াল টু কি লিখতে পারি আর রেডিয়ান। তাহলে উভয় পক্ষ থেকে যদি রেডিয়ান বাদ দিই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখেন তো ডি পাই ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু কি লিখতে পারি আর লিখতে পারি। তাহলে এখন বেশি কিছু না, এখানে দেখেন ডি বাই 180 এখানে আছে থাক, ঠিক আছে, এই পাইটা এখানে আছে গুণ, এদিকে আসলে এই পক্ষে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে আর ডিভাইডেড বাই আমি কি লিখতে পারি পাই লিখতে পারি। দেখেন তো এটা প্রমাণ করতে বসছে না ডি ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই, বেশি কিছু না, আপনি জাস্ট খালি কি ডি ডিগ্রিকে রেডিয়ানে নেবেন, তারপর বলবেন দুইটা সমান সমান করে একটু ক্যালকুলেশন করলে আপনাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। আর আমি আশা রাখতে পারি আপনারা এই ম্যাথটা খুব সহজে কি করে ফেলতে পারছেন বুঝে ফেলতে পারছেন। তাহলে চলেন এখন আমরা আমাদের কোণের মান নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ রয়েছে, দুইটা ম্যাথ, সেই দুইটা ম্যাথ আগে একটু করে ফেলি, দেন হচ্ছে আমরা আমাদের যে গতিবেগ এবং যে এই চাপ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলবো। তাহলে প্রথমে আমরা 5 নাম্বার কোশ্চেনে দেখতে পাই আমাদের বলা হয়েছে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 2:5:3 হলে আমরা বলে দিচ্ছে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের মানটা বৃত্তীয় মান কত। বৃত্তীয় পদ্ধতিতে আমাদের একক কি ছিল রেডিয়ান ছিল, অর্থাৎ আমাদের রেডিয়ানে কি করতে হবে কোণটার মানগুলা বের করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে একটু করে লিখে ফেলি, দেওয়া আছে ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:5:3। ওকে, তারপর হচ্ছে আমরা লিখব ধরি কোণ তিনটি যথাক্রমে, কোণ তিনটি যথাক্রমে যেহেতু অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য অনুপাতকে হচ্ছে আমি একটা জিনিসভাবে ধরে ফেললাম। সাপোজ ধরলাম হচ্ছে এটা 2x রেডিয়ান, একটাকে ধরলাম 5x রেডিয়ান, আরেকটাকে ধরলাম 3x রেডিয়ান। যদি আমাদের বলতো ষাটমূলক পদ্ধতিতে বের করো তখন আমি ধরতাম 2x ডিগ্রি 5x ডিগ্রি এবং 3x ডিগ্রি, যেহেতু আমাদের বলছে বৃত্তীয় পদ্ধতিতে এই জন্য এটাকে আমি কি নিলাম রেডিয়ানে নিয়ে গেলাম। ওকে, তারপরে আমরা কি জানি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ 2 সমকোণ। 2 সমকোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি। আবার আমরা কিন্তু এটাও জানি 180 ডিগ্রি সমান হচ্ছে কি রেডিয়ান পাই রেডিয়ান। তাহলে আমরা এটাই লিখব, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 180 ডিগ্রি, বা আমরা বলবো হচ্ছে কত পাই রেডিয়ান। যেহেতু আমরা রেডিয়ান নিয়ে কাজ করতেছি তাহলে এইগুলোই লিখবো এখন। তাহলে আমরা লিখতে পারি দেখেন প্রশ্ন মতে, ঠিক আছে, এই 3টা কোণের মান যদি যোগ করি তাহলে কার সমান হবে পাই রেডিয়ানের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 2x প্লাস 5x প্লাস 3x ইকুয়াল টু কী বলতে পারি পাই বলতে পারি, দুটো তো রেডিয়ান। তাহলে আমরা যদি একটু যোগ করি তাহলে আমরা পাই 10x ইকুয়াল টু পাই হচ্ছে পাই, কিন্তু আমার দরকার x এর ভ্যালু, তাহলে x ইকুয়াল টু হবে পাই ডিভাইডেড বাই কত 180। তাহলে আমাদের বলছে ক্ষুদ্রতর ও বৃহত্তর কোণের মান, দেখেন তো এখানে সবচেয়ে ছোট কোণটা অবশ্যই হচ্ছে 2x রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্ষুদ্রতর কোণটি
ক্ষুদ্রতর কোণটি ইকুয়াল টু, তাহলে কত হবে, ক্ষুদ্রতর কোণটি হবে আমাদের 2 দিতে হবে আগে, 2 ইন্টু পাই ডিভাইডেড বাই, এটা তো 180 না, এটা আসলে হবে 10, কারণ 10টাই দিয়ে গেছে, 2/10। একটু যদি ক্যালকুলেশন করি দেখবেন হচ্ছে 5 ডিভাইডেড পাই বাই 5, এত কি পাবেন, রেডিয়ান পাবেন। এটা হচ্ছে প্রথমটা। এবং আমাদের যে বৃহত্তর কোণটা আছে, আমরা যদি বৃহত্তর কোণটা বের করি, তাহলে বৃহত্তর কোণটি ইকুয়াল টু 5 ইন্টু এক্স, তাহলে 5 ইন্টু এক্সের জায়গায় দিব 5/10, ইকুয়ালটা আসবে কত, পাই/2 এত রেডিয়ান। ওকে, তাহলে আমি আশা রাখতে পারি আপনারা খুব সহজে এই ম্যাথটা করে ফেলতে পারবেন। বেশি কিছু না, প্রথমে এই যে অনুপাতটা আছে আপনারা জাস্ট একটা কী ধরবেন, 2a ধরতে পারেন, 2a রেডিয়ান, 2b রেডিয়ান, 2c রেডিয়ান, এরকম ধরে ফেলতে পারেন। এবং এই তিনটার সমষ্টি কী হবে আসলে, পায়ের সমান, কারণ আমরা জানি পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর ত্রিভুজের 3 কোণ সমষ্টি কোনটা, এইটা। দেন হচ্ছে আমরা জাস্ট খালি এক্সের ভ্যালুটা বসে দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো, একদম সহজ একটা ম্যাথ। তাহলে চলেন এখন আমরা আমাদের যে 6 নাম্বার ম্যাথটা আছে সেই 6 নাম্বার ম্যাথটা একটু করে দেখে ফেলি। ওকে, তাহলে আমরা একটু 6 নাম্বার কোশ্চেনটা দেখি। 6 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, অর্থাৎ একটা সমান্তর ধারা যদি বলি আর কি, সেই সমান্তর ধারার মতো আর কি, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের যদি দ্বিগুণ হয় তাহলে কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলোর মানগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের দুইটা ক্লু দিছে। একটা ক্লুতে বলা হয়েছে সমান্তর শ্রেণীভুক্ত হবে কোণগুলা, এবং 2 নম্বর ক্লুতে বলা হয়েছে বৃহত্তর কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে চলেন আমরা প্রথমেই আগে লিখে ফেলি, মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু এক্স রেডিয়ান। মনে করি ত্রিভুজটির, লিখলাম না আপনারা লিখবেন, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু ধরে ফেললাম হচ্ছে কত, এক্স রেডিয়ান। কারণ ক্ষুদ্রতম যে কোণটা সেটা বৃহত্তর কোণটা হচ্ছে কি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি বৃহত্তর কোণ ইকুয়াল টু কী হবে, ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ, তার মানে 2x কি বলতে পারি, রেডিয়ান বলতে পারি। তাহলে এতটুকু আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। এখন আসে হচ্ছে আমাদের 2 নাম্বার কথায়। 2 নাম্বার বলেই দিছে, দেখেন কোণগুলো হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত, আমাদের 3টা কোণ লাগবে, আমি 2টা পাইছি, একটা ক্ষুদ্র এবং বৃহৎ, তার মাঝে তো একটা কোণ আছে, সেই কোণটা কীভাবে পাবো। আপনারা যদি একটু খেয়াল করেন সমান্তর শ্রেণীভুক্ত, আমি যদি একটা ধারা লিখলাম হচ্ছে 1 2 3, এটা কিন্তু একটা সমান্তর শ্রেণীভুক্ত একটা ধারা আর কি, ঠিক আছে, বা অনুক্রম বললাম। দেখেন 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলেও 1। আমরা কিন্তু অনুক্রমে কিন্তু শিখছিলাম পরবর্তী পদ পূর্ববর্তী পদে পার্থক্য সময় হলে সেটাকে আমরা বলতাম সমান্তর শ্রেণীভুক্ত আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আমার কিন্তু এই মাঝের সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, আমি এটাকে ধরে নিয়েছি x আর এইটাকে ধরে নিয়েছি হচ্ছে কত 2x ধরলাম আর কি, ঠিক আছে, মনে মনে, যদিও বা এটা তো আর এটার সমান না। এখন আমাদের কাজ হচ্ছে এই মাঝের পদটা কত সেটা কী করতে হবে, বের করতে হবে। কীভাবে বের করতে পারি আপনারা যদি একটু চিন্তা করেন, দেখেন তো এই 1 পূর্বের যে পদটা আছে এবং তার পরের যে পদটা আছে, এই দুটো যদি যোগ করে 2 দ্বারা ভাগ করেন তাহলে পান না 2টা। দেখেন তো 1 আর 3 যোগ করে যোগফল হবে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু কি পাচ্ছেন, 2 পাচ্ছেন। অর্থাৎ আমরাও কি করব, এই সেম ট্রিকটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি সুতরাং অপর কোণটি ইকুয়াল টু কি হবে, x প্লাস 2x ডিভাইডেড বাই হচ্ছে 2 এত রেডিয়ান, ইকুয়াল টু আমরা লিখতে পারি 3x/2 এত কি রেডিয়ান আর কি, ঠিক আছে। তাহলে হয়ে গেল, আর কিছুই না। তাহলে আমরা কিভাবে লিখবো, প্রথমে লিখবো, মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু হচ্ছে কত, x রেডিয়ান, সুতরাং ত্রিভুজটির বৃহত্তর কোণ ইকুয়াল টু হচ্ছে কত, 2x রেডিয়ান। ওকে, তারপর আমরা লিখবো এটা, যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত সুতরাং অপর কোণটি ইকুয়াল টু, এই জিনিসটা পেলাম। এখন হচ্ছে আমরা কিন্তু জানি, আমরা কি জানি, ওই আগের কথা, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। আমি এখানে কাজ করতেছি কাকে নিয়ে, রেডিয়ানকে নিয়ে। তাহলে এইটা এবং এইটার সমষ্টি কত হবে, অবশ্যই পাই রেডিয়ান হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে, বা সুতরাং দিয়ে আমি লিখতে পারি কত, x প্লাস 2x প্লাস 3x/2 ইকুয়াল টু আসলে কত, পাই। কারণ এই রেডিয়ান সমান কি, এই পাই রেডিয়ান। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বের করি, 2 হচ্ছে আমার লসাগু, 2 এর সাথে x গুণ করলে কত হবে, 2x, 2 এর সাথে 2 গুণ করলে 2 2 গুণ 4x প্লাস এখানে আছে 3x বসে যাবে, ইকুয়াল টু হচ্ছে কত, 5। তাহলে এখন যদি আমরা গুণ করি 2 এর সাথে এটা গুণ করলে কী হবে, 2 পাই। আর এখানে দেখেন 4 3 7, 7 আর 2 9, তাহলে 9x ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে কত আমাদের 2 পাই। যেখান থেকে আমরা যদি x এর ভ্যালু বের করি তাহলে হচ্ছে কত আমাদের 2 পাই বাই হচ্ছে কত 9। দেখেন আমরা কিন্তু ক্ষুদ্রতম কোণটা বের হয়ে গেছে, সেটা হচ্ছে কত, 2 পাই বাই 9। তাহলে হচ্ছে আমরা এখন থেকে এইভাবে কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতর কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু হচ্ছে x রেডিয়ান, ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে কত, 2 পাই বাই 9 এত রেডিয়ান।
তারপর হচ্ছে আমাদের বৃহত্তর কোণটা বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি বৃহত্তর কোণ ইকুয়াল টু, বৃহত্তর কোণ কত 2x রেডিয়ান, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু টুয়াইস পাই বাই 9 এত হচ্ছে কত রেডিয়ান। তাহলে 2 দ্বিগুণ হচ্ছে কত 4, 4 পাই বাই 9 এত রেডিয়ান। এখন আমাদের আরেকটা কোণ বাকি আছে, তাহলে অপর কোণটি ইকুয়াল টু, তাহলে কি হবে অপর কোণটি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু এক্স বাই 2, তাহলে 3 ইন্টু, এখানে আপনারা যদি একটু চিন্তা করেন 3/2 ইন্টু এক্স আর কি, তাহলে আমি এভাবেই লিখি, এইখানে আছে 3/2 ইন্টু এক্স, এক্সের জায়গায় কি, এক্সের জায়গায় এক্সের ভ্যালু টুয়াইস পাই বাই 9, তাহলে টুয়াইস পাই বাই কি দিলাম 9। দেখেন তো একটু চিন্তা করে 2 কী হবে চলে যাবে, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি উপরে থাকে হচ্ছে পাই, এখান থেকে এটা ভাগ করলে আসবে কত 3, তার মানে আসে কত পাই বাই 3, অর্থাৎ আমরা এইটাই হচ্ছে কি রেডিয়ান। তাহলে আমরা কিন্তু ত্রিভুজে যে 3টা কোণ আছে, একটা কোণ পাইলাম কত টুয়াইস পাই বাই 9 রেডিয়ান, মাঝের কোণটা হবে পাই বাই 3 রেডিয়ান, আর একটা কোণ হবে কত 4 পাই বাই 9 রেডিয়ান। এই তিনটেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তারপর আপনারা অবশ্যই লিখবেন, সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে টুয়াইস পাই বাই 9 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান এবং হচ্ছে এটা, কারণ এটা ক্ষুদ্রতর, তার মাঝেই তো এটা ছিল, তাহলে আগে মাঝটা লিখেন তারপর এটা লিখলেন, ঠিক আছে। তাহলে আমি আশা রাখতে পারি খুব সহজেই বুঝতে পারছেন। আবার একটু বলি, সেটা হচ্ছে এই যে কন্ডিশনটা দেওয়া ছিল বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের হচ্ছে কত গুণ, দ্বিগুণ, এই কন্ডিশনটা থেকে আমরা প্রথমে আগে ক্ষুদ্রতম কোণটা ধরে নিছি, দেন হচ্ছে আমি বৃহত্তর কোণটা পেয়ে গেছি। আবার বলে দিচ্ছে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত তাহলে আমি মাঝের যে কোণটা আছে এই কোণটা পাওয়ার সত্ত্বে কি এই দুইটাকে যোগ করে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করলাম। এখন আমার কাছে ত্রিভুজের 3টা কোণই কিন্তু আসলে কি দেওয়া আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত পাই রেডিয়ান, তাহলে আমরা লিখে ফেললাম এই 3টা সমষ্টি ইকুয়াল টু হচ্ছে কত পাই, তাহলে সেখান থেকে আমরা কার ভ্যালু বের করলাম, এক্স এর ভ্যালু বের করলাম, দেন জাস্ট এক্স এর ভ্যালুগুলো এখানে বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তাহলে আমি আশা রাখতে পারি আপনাদের যদি পরীক্ষায় এরকম টাইপের যদি একটু ঘুরেও দেয় তাহলে আশা করতে পারি আপনারা এই কোশ্চেনগুলোর সমাধান করে ফেলতে পারবেন। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের যে গতিবেগ রিলেটেড এবং যে চাপের দৈর্ঘ্য রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু করে ফেলি। এখন আমরা আমাদের বই যে 4 নম্বর ম্যাথটা আছে সেটা একটু করার চেষ্টা করি। দেখেন আমাদের বলা হয়েছে একটি চাকার ব্যাস যদি 0.84 মিটার হয় এবং চাকাটি যদি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে আমাদের বের করতে বলছে গাড়িটির গতিবেগ কত। ঠিক আছে, গতিবেগ, বেগ মানে তো আমরা জানি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার মূলত কী করে বেগ নির্দেশ করে। তাহলে আমরাও চেষ্টা করব একক সময়ে, ঠিক আছে, যেহেতু গাড়ির কথা বলছে, গাড়ির ক্ষেত্রে দেখা যায় গাড়ির যে গতিবেগটা সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে কী করা হিসাব করা হয় আর কি, ঠিক আছে। সেজন্য আমরা কী করব কিলোমিটার পার আওয়ারে কী করব হিসাব করব। তা চলেন প্রথমে আমরা কীভাবে সমাধান করা যায় সেইটা একটু করে দেখে ফেলি। প্রথমেই আমাদের এখানে দেওয়া আছে, আপনারা লিখবেন একটি চাকার ব্যাস, ঠিক আছে, একটি চাকার ব্যাস দেওয়া আছে, একটি চাকার ব্যাস ডি ইকুয়াল টু, আমি পুরোটা লিখলাম না আপনারা লিখে ফেলবেন 0.8 মিটার আর কি, ঠিক আছে। একটি চাকার ব্যাস ডি ইকুয়াল টু হচ্ছে 0.84 মিটার, চাকার ব্যাস ইকুয়াল টু এত। তাহলে সুতরাং চাকাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের এই যে 0.84টা আছে এটাকে আপনারা কি করবেন 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগ করলে কি পাবেন 0.42 এত মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বলছে চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে আমাদের আর সবার আগে জানতে হবে চাকা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে। সাপোজ আমি যদি বলি এই কলমটাই হচ্ছে এখন চাকা, এই কলমটা যদি এখন একবার ঘুরে তাহলে দেখা যাবে এই কলমটা, এই কলমের যে যতটুকু দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য পরিমাণ কি করবে ঘুরবে। ঠিক সেমভাবে একটা চাকা, এই একটা চাকা যখন কি করবে একবার সম্পূর্ণরূপে এখানে কি করবে ঘুরবে, তখন দেখা যায় চাকাটা তার পরিধির সমান কি করে দূরত্ব অতিক্রম করে, যেটা কিন্তু আপনার ফিজিক্সও পড়ছেন। একবার চাকা, একটা চাকা বা একটা বৃত্ত যখন কি করে সম্পূর্ণ একবার ঘুরে তখন তার কি করে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা কি করব চাকাটির পরিধি কি করব বের করব, ঠিক আছে। তাহলে চাকাটির পরিধি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত টুয়াইস পাই আর। তাহলে এখন 2 মান তো জানেন, সবগুলো মানে কিন্তু আপনারা জানেন, দেখেন এখানে কিন্তু আপনারা মান বসে দেবেন 2 ইন্টু 3.1416 ইন্টু 0 হচ্ছে কত 42, এই মানটা বসাই এত কি পাবো মিটার পাবো, ঠিক আছে, পরিধির একক মিটার। তাহলে এটা হচ্ছে চাকাটার পরিধি। সুতরাং আমরা বলতে পারি, আমরা ওই কথাটা এখন আবার লিখব, সেটা হচ্ছে আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান কি করে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে এখন আমাদের বলে দিছে, দেখেন চাকাটা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে 6 বার ঘুরতেছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং চাকাটি 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, চাকাটি 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে একবার ঘুরলে যদি এই দূরত্ব অতিক্রম করে তাহলে 6 বারের জন্য কি করবে তার 6 এর সাথে এই যে মানটা পাবেন এই মানটা কি করবেন গুণ করে এত মিটার,
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা এই কথাটা এইভাবে লিখবো। আমি আবার একটু প্রথম থেকে বলি। প্রথমে হচ্ছে মনে দেওয়া আছে গাড়ির চাকার ব্যাস ইকুয়াল টু হচ্ছে এত মিটার, ডি ইকুয়াল টু এত, সুতরাং চাকাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু এত মিটার। ঠিক আছে, তারপর আমরা লিখবো চাকাটির পরিধি ইকুয়াল টু এত মিটার আসলো। তারপর লিখবো হচ্ছে আমরা জানি চাকা একবার সম্পূর্ণ ঘুরে আসলে তার পরিধির সমান কি করে, দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে সুতরাং চাকাটি 6 বার ঘুরলে তার অতিক্রান্ত দূরত্ব হবে এই যে পরিধিটা আছে তার সাথে কত গুণ, 6 গুণ। তারপর হচ্ছে আমরা লিখবো ওই কথাটাই, চাকাটি প্রতি সেকেন্ডে কি করে, 6 বার ঘুরে। তারপর আমরা লিখবো সুতরাং চাকাটি প্রতি সেকেন্ডে আপনারা এইখানে একটা মান পাইছেন না, এত মিটার। ঠিক আছে, এত মিটার দূরত্ব কি করে, দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, চাকাটা প্রতি সেকেন্ডে কি করে, এত মিটার দূরত্ব অতিক্রম করে। অথবা আপনারা এইভাবে লিখতে পারেন, চাকাটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এভাবে লিখেন, চাকাটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, চাকাটির প্রতি সেকেন্ডে কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এই যে মানটা পাইছেন এই মানটা এত হচ্ছে কি মিটার। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু চাইলে এভাবে এটাই একক বলতে পারি, অর্থাৎ এটাই কিন্তু তার গতিবেগ, সে পার সেকেন্ডে যাচ্ছে এত মিটার, এই মিটারটাই আমি গতিবেগ বলতে পারি। অর্থাৎ আমি ডিরেক্ট হচ্ছে এইভাবে বলতে পারি, সুতরাং গতিবেগ অর্থাৎ এই যে গাড়িটা আছে গাড়িটার গতিবেগ হচ্ছে এই যে মানটা পাইছেন এই মানটা এম এস ইনভার্স 1, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। এই মানটা এখানে বসাই এত ইনভার্স 1। বাট আমাদের গাড়ির যে গতিবেগ, গাড়িকে সাধারণত হচ্ছে কি পার ঘন্টা কিলোমিটারে চলে আর কি। ঠিক আছে, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার বেগে তার কী করা হয়, গতিবেগটা হিসাব করা হয়। এই জন্য আমরা কী করতে হবে, কিলোমিটার এবং কী করতে হবে, ঘন্টায় নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব কী করে, অতিক্রম করে। তাহলে হচ্ছে আপনারা লিখে ফেলবেন তারপরে, সুতরাং গাড়িটি 1 ঘন্টায় পার ঘন্টায়, কারণ আমরা জানি গতিবেগ মানে কি একক সময়ে, তাহলে এখানে একক ঘন্টায় 1 ঘন্টা মানে কত সেকেন্ড, বা 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে এইখানে যে মানটা আছে এই মানটা ইন্টু কত, 3600। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে আপনারা কি পাবেন, একটা মিটারের মান পাবেন। এই যে মিটারের মানটা পাবেন সেটাকে কি করবেন, 1000 দ্বারা ভাগ করবেন। এই মানটাকে 1000 দ্বারা ভাগ করে আপনারা কোথায় নিয়ে যাবেন, কিলোমিটারে নিয়ে যাবেন, কারণ আমরা জানি 1000 মিটার সমান সমান হচ্ছে কত, 1 কিলোমিটার। তাহলে এই মানটাকে 1000 দ্বারা ভাগ করে কোথায় নিয়ে যাব, কিলোমিটারে নিয়ে যাব। তাহলে এইখানে আমরা কি পাবো, এখন এত কিলোমিটার একটা মান পাবো। ঠিক আছে, তারপরে কাজ কি, তারপরে কিছু কাজ না। তাহলে সুতরাং গাড়িটার গতিবেগ, গাড়ির গতিবেগ ইকুয়াল টু এই যে মানটা আছে এই মানটা এইখানে হবে কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আপনাদের বইয়ে এই রকম কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আর গাড়ির গতিবেগটা সাধারণত কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, এই জন্য হচ্ছে আমরা এভাবে লিখবো। অনেকে চাইলে দেখা যায় হচ্ছে এতটুকুতে আনসারটা শেষ করে দেয়, এতটুকু আনসার শেষ করলেও চলে, কিন্তু যেহেতু গাড়ির গতিবেগ বলছে এই জন্য হচ্ছে আমরা মূলত কী করবো, এইটা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি যদি আবার একটু করে বলি, খুব সিম্পল একটা কোশ্চেন বলা হয়েছিল, একটা চাকার ব্যাস দিয়ে দিছে, বলছে চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। মেন কথা হচ্ছে প্রতি সেকেন্ডে যে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে চাকাটার গতিবেগ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান কি করে, দূরত্ব অতিক্রম করে। এই জন্য আমরা কি করছি, পরিধিটা বের করে ফেলছি। তাহলে আমাদের বলছে চাকাটা 6 বার ঘুরতেছে প্রতি সেকেন্ডে, তাহলে 6 বারের জন্য অতিক্রান্ত দূরত্ব কি, এইটা। তাহলে এই যে এইটা কিন্তু কি করতেছে, প্রতি সেকেন্ডে ঘুরতেছে, তাহলে এটাই হবে কি তার গতিবেগ হবে। যখন এইটা গতিবেগ ধরবো তখন তার এককটা কি, এমএস ইনভার্স 1। গাড়ির গতিবেগটা মূলত কি হয়, কিলোমিটার পার আওয়ার বেগে হিসাব করা হয়। এই জন্য আমার কী করতে হবে, একক ঘন্টা। ঠিক আছে, একক সময় বসি না, তাহলে এই একক ঘন্টা ধরলাম, মানে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কি জানি 3600 সেকেন্ড। তাহলে আমরা এখানে তো লিখছিলাম গাড়িটি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এত। ঠিক আছে, তারপর আমরা লিখবো সুতরাং গাড়িটি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এই যে মানটা পাবেন আপনি 6 বারে চাকার অতিক্রান্ত দূরত্ব, সেইটার সাথে 3600 কী করবেন, গুণ করবেন। তাহলে মানটা কী আসবে, মিটার আসবে। কিন্তু আমরা তো বলছি গাড়ির গতিবেগ কী করতে হবে, কিলোমিটারে প্রকাশ করা হয়। তাহলে এইটাকে আপনি 1000 দ্বারা তারপরে কী করে ফেলবেন, ভাগ করে ফেলবেন। যে মানটা পাবেন সেটা হবে কি, এত কিলোমিটার। দেন হচ্ছে আপনারা সুন্দর করে নিচে একটা কথা লিখবেন, সুতরাং গাড়িটার গতিবেগ ইকুয়াল টু এই এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা লিখতে হবে। আপনাদের প্রথমে কিন্তু এই কথাটা লিখেছেন, মানে এখানে কিন্তু আপনারা কিলোমিটার পার আওয়ার লিখবেন না, এটা হচ্ছে কি এত কিলোমিটার, 3600 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি এত কিলোমিটার। ঠিক আছে, সুতরাং গাড়িটার গতিবেগ ইকুয়াল টু এই যে কিলোমিটারটা পাইছেন এত কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আমি আশা রাখতে পারি যেই কথাগুলো আমি এখানে বললাম সেই কথাগুলো আপনারা সুন্দরভাবে কি করে ফেলতে পারবেন, খাতায় উপস্থাপন করে ফেলতে পারবেন। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের যে দৈর্ঘ্য রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, চাপ
চাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় সেইখান থেকে একটা ম্যাথ দেখে ফেলি। তাহলে চলেন এখন আমরা আমাদের 8.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যদি 8.1 থেকে কোনো ম্যাথ আসে বলতে গেলে তাহলে দেখা যায় এই ম্যাথটা অথবা যে আমরা তার প্রিভিয়াস যে ম্যাথটা করছি সেই ম্যাথগুলো কিন্তু বেশি আসে। তাহলে সেই ম্যাথটা একটু দেখি। আমাদের বলা হয়েছে কি, বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যদি এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড কোণ উৎপন্ন করে, বলা হয়েছে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, এখানে যদি বা মধ্যবর্তী কোণ লিখে ফেলছি, এটা হবে কি মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখেন পৃথিবীর ব্যাসার্ধ দিছে, তাহলে আমরা মনে করলাম এইটাই হচ্ছে আমার সেই একটা পৃথিবী, এইটাই হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ মনে করলাম হচ্ছে এইটা, এটা হচ্ছে ও ধরলাম, এটাকে ধরলাম এ। এই ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলে দিছে 6440 এত কিলোমিটার। তাহলে আমরা বলবো হচ্ছে এরকম হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর উপরস্থ, এইটা হচ্ছে সেই পৃথিবীর উপরস্থ দুইটা স্থান যথাক্রমে টেকনাফ ও তেঁতুলিয়া যথাক্রমে এ এবং বি। ওকে, এটা ধরে ফেললাম। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে কত, এইটা 6440 এত কিলোমিটার। তারপর আমাদের পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ আছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে এই দুইটা স্থান কি করছে, পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, এই সেই কোণটা, এই কোণের মানটা কিন্তু তারা বলে দিছে কত, এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোণ যেটা থিতা ইকুয়াল টু দেখেন বলে দিছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে দেখেন আমরা কিন্তু আপনাদের অবশ্যই জিনিসটা শিখেছিলাম, আমাদের বের করতে হবে কি টেকনাফ তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। দেখেন এখানে টেকনাফ, এখানে তেঁতুলিয়া, তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু একটা চাপ বোঝাচ্ছে, এই চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু ওয়াট, সেটা কি করতে হবে, বের করতে হবে। আমরা কিন্তু সূত্র জানি এস ইকুয়াল টু কি থিতা, 8 থিতা, যেখানে আমাদের থিতাটা সবসময় কি ছিল, সেটা ছিল রেডিয়ানে, কিন্তু এটা কি রেডিয়ানে আছে নাই, তাহলে কি করতে হবে, রেডিয়ানে করতে হবে। তাহলে আমরা কিভাবে রেডিয়ানে করতে হয় তা কিন্তু শিখে ফেলেছি। তাহলে প্রথমে কি করব, প্রথমে 10 ডিগ্রি আছে ঠিক থাকবে, প্লাস 6 মিনিট আছে এটাও ঠিক থাকবে, প্লাস 6 মিনিট যেটা আছে সেইটা তো আছে, তার সাথে 3টাকে কি করতে হবে, মিনিটে নিতে হবে। ওকে, 3 সেকেন্ডটাকে কি করলাম, মিনিটে নিলাম 60 দ্বারা ভাগ করে। তারপরে কাজ কি, তারপরে কাজ 10 ডিগ্রি আছে থাক, এখানে লসাগু করব, 60 আছে 60 হবে, তাহলে 6 ইন্টু কী হবে 60 প্লাস হচ্ছে 3, এই 3টা এখানে হচ্ছে মিনিট। এখন কি করতে হবে, মিনিটকে ডিগ্রিতে নিতে হবে, তাহলে এখানে 10 ডিগ্রি আছে থাকবে, প্লাস এইখানে 60 দ্বারা কি করে দিতে হবে, আবার ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলাম, এইখানে এই মানটা আমি এখানে কি করছি, পাইছি আর কি। ঠিক আছে, এইটাও হচ্ছে ডিগ্রি, এটাও ডিগ্রি, এটাও হচ্ছে কি ডিগ্রি। এখন কাজ কি, এখন বেশি কিছু কাজ না ভাই, এইখানে কি করতে হবে, আমাদের লিখতে হবে, এই লসাগু করতে হবে। নিচে হচ্ছে কত 3600, তারপর হচ্ছে উপরে বসে 10 ইন্টু 3600 প্লাস এখানে আসে হচ্ছে কত 6 ইন্টু 60 প্লাস এখানে আসে কত 3, এত, এইটাই হচ্ছে আমার সেই কি চলে আসলো, এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনি পাবেন হচ্ছে একটা ডিগ্রি, এই ডিগ্রির সাথে কি করতে হবে, ইন্টু π/180 দিয়ে এই মানটাকে কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, অর্থাৎ আপনি এরকম একটা কি পাবেন, রেডিয়ান পেয়ে যাবেন। তাহলে মেইন কাজ কি, প্রথম যেহেতু কাজ, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এইটা, থিতার মানটাকে, যেই মানটা আছে সেটাকে আমি কি করলাম, রেডিয়ানে নিয়ে গেলাম। এখন কি করতে হবে, আমরা জানি ওই আগের সূত্রটা লিখবো, আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে কত থিতা, 8 থিতা। তো এখন আমরা কি করে ফেলবো, এই জাস্ট খালি এস এ আই আর এর মানটা তো জানি, আর এর মানটা বসালাম, আর এখান থেকে হচ্ছে থিতার মানটাও জানি, থিতার মানটা বসালাম, তাহলে এটাই হবে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা আর কি। ঠিক আছে, তাহলে আমি আশা রাখতে পারি আপনারা খুব সহজে এই জিনিসগুলো করে ফেলতে পারবেন। আমি একটু কথাটা আবার বলি আমরা কীভাবে করব। তাহলে প্রথমে হচ্ছে মনে করি, এই একদম প্রথমে লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর উপরস্থ দুইটা স্থান টেকনাফ ও তেঁতুলিয়া যথাক্রমে এ, বি, লিখে ফেললাম। তারপর লিখব এখানে পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু আর ইকুয়াল টু এত কিলোমিটার, এবং আমরা লিখতে পারি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি ইকুয়াল টু থিতা ইকুয়াল টু হচ্ছে এত। এই কোণটাকে এখন আমরা কি করে ফেলবো, রেডিয়ানে কনভার্ট করে ফেললাম। তারপর আমরা বলবো হচ্ছে এস ইকুয়াল টু বা এ বি ইকুয়াল টু এস ইকুয়াল টু টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি থিতা, 8 থিতা, সুতরাং আর এর মানটাও জানি, থিতার মানটাও রেডিয়ানে জানি, তাহলে এস এবং আর গুণ করে যে মানটা পাবেন সেটা তারপর লিখে দেবেন। সুতরাং টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যেই এস যেটা পাবেন সেটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। তাহলে এইখানে হচ্ছে আমাদের মেইন যে দুইটা কনসেপ্টটি আমরা ব্যবহার করে থাকি। এক নাম্বার কনসেপ্টটা কি, এই কোণটা আপনাকে কখনোই সরাসরি হচ্ছে কিসে দেওয়া থাকবে না, রেডিয়ানে দেওয়া থাকবে না। আপনার প্রথম কাজ হচ্ছে এই কোণটাকে কি করতে হবে, রেডিয়ানে আগে কনভার্ট করতে হবে, দেন জাস্ট খালি এস ইকুয়াল টু 8 থিতা সূত্র দিলেই আনসারটা
চলে আসবে। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের যে গতিবেগ এবং যে হচ্ছে চাপের দৈর্ঘ্য আছে সেই দুইটাকে মিক্স করে একটা ম্যাথ করে ফেলি। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথটা। বলা হয়েছে শাহেদ নামে একজন ব্যক্তি আছে, সে কি করছে সাইকেলে চড়ে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ কি করে অতিক্রম করে। আমাদের বলা হয়েছে বৃত্তচাপটা, সে যে চাপটা অতিক্রম করছে সেটা যদি কি করে কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস একটা দিয়ে দিচ্ছে সেটা যদি 201 মিটার হয়, তাহলে শাহেদের গতিবেগ অর্থাৎ কি করতে হবে প্রতি সেকেন্ডে শাহেদ কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, মনে করলাম হচ্ছে এটাই সেই সার্কেলটা ছিল, এই সার্কেলের ভিতরে শাহেদের হচ্ছে কি করছে প্রথমে বলছে বৃত্তের ব্যাসটা একটু যদি বলি, এটাই হচ্ছে আমার সেই বৃত্তের ব্যাস যেটা হচ্ছে আমাদের ডি ইকুয়াল টু কত দিচ্ছে 201 মিটার দিছে। তারপর বলা হয়েছে শাহেদ একটা কি করছে সার্কেল অর্থাৎ বৃত্তচাপ অতিক্রম করছে। সাপোজ মনে করলাম শাহেদ এইখান থেকে যাত্রা শুরু করে কতটুকু আসলো এই এতটুকু পর্যন্ত আসছে, ঠিক আছে, আসতে সময় নিচ্ছে কত সেকেন্ড 11 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে আমাদের বলছে এই চাপটা, এই যে চাপটা কেন্দ্রে উৎপন্ন কোণ কত করছে 30 ডিগ্রি উৎপন্ন করছে, এটা কি আমাদের সেই থিতা। ওকে, আচ্ছা আমাদের মেইন বের করতে বলছে কি গতিবেগ অর্থাৎ 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সে এই যে চাপটা অতিক্রম করছে সেটা কয় সেকেন্ডে অতিক্রম করছে 12 সেকেন্ডে। তাহলে আমরা যদি প্রথমে এই চাপের দৈর্ঘ্যটা পাই তাহলে আমরা বলতে পারি 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি এস, কারণ এস দূরত্ব সে অতিক্রম করছে চাপ। তাহলে আমরা বলতে পারি না 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি এস কে 11 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি আগে এসটা কি করতে হবে বের করতে হবে। আর আমরা জানি কি এস ইকুয়াল টু কি থিতা আর থিতা, যেখানে আমাদের আর এর মানটা তো লাগবে না, বাট থিতার যে মানটা সেটা অবশ্যই কিসে থাকতে হবে রেডিয়ানে থাকতে হবে। দেখেন তো এখানে কি আর আছে আর নাই, কি দিছে ডি দিছে। তাহলে প্রথম কাজ আমরা এই অঙ্কটা যখন সমাধান করব তখন অবশ্যই লিখব বৃত্তের ব্যাস ইকুয়াল টু 201 মিটার, বৃত্তের ব্যাস ডি ইকুয়াল টু হচ্ছে কত 201 মিটার। সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা বলতে পারি 201 ডিভাইডেড বাই 2 মিটার ইকুয়াল টু হচ্ছে কত 100 পয়েন্ট হচ্ছে কত 5 অর্থাৎ 100.5 মিটার। তারপরে হচ্ছে আমরা বলতে পারি চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা হচ্ছে আমাদের থিতা ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি ভাই 30 ডিগ্রি। ডিগ্রিতে থাকতে পারবে না, কোথায় নিতে হবে রেডিয়ানে। রেডিয়ান নিতে কী করতে হবে 30 ইন্টু পাই বাই 180 এত হচ্ছে কি রেডিয়ান। কাটাকাটি যদি করেন 5 6 3 6 কত হবে 18 হবে আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6 অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান, এটা হচ্ছে কি তার কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে আমার দরকার কি ভাই আগে আমার দরকার চাপ। তাহলে চাপ আমরা বলতে পারি চাপ এস ইকুয়াল টু বলতে পারি কত আর ইন্টু থিতা। আর এর মানটা হচ্ছে কত 100.5 ইন্টু থিতার মান কত পাই বাই হচ্ছে কত 6। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করে আপনি কি পাবেন একটা মিটার পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি শাহেদের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কত মিটার এত মিটার। তারপর হচ্ছে আমরা খুব সহজেই বলতে পারি শাহেদ কি করছে, সুতরাং শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করে এই এত মিটার। তাহলে সুতরাং শাহেদ 1 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে উপরে হচ্ছে এই পার্ট নিচে হচ্ছে কত 11 সেকেন্ড, ঠিক আছে 11 এত মিটার। তাহলে যেইটা পাবেন সেটাই হচ্ছে আপনাদের আনসার। তাহলে তারপরে গতিবেগ লিখবেন, সুতরাং শাহেদের গতিবেগ ইকুয়াল টু এই মানটা তারপরে এম এস ইনভার্স 1, কারণ এখানে আপনার আছে মিটার আর আপনি প্রতি সেকেন্ডে বের করছেন, তাহলে এম এস ইনভার্স 1 এটা হচ্ছে তার কি হবে গতিবেগ হবে। এই আর কিছুই না। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা কি করছি এস এর ভ্যালুটা বের করছি। এস এর ভ্যালুটা যখন আপনি পাইছেন তখন আপনি বলে দিলেন 11 সেকেন্ডে সে কী করছে এই দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু খুব সহজেই এখান থেকে কিন্তু চলে আসে। তাহলে আমি আশা রাখতে পারি এইখান থেকে এখন যেরকম টাইপেরই ম্যাথ বলা হোক না কেন, এখান থেকে আবার মাঝে মধ্যে দেখা যায় একটা ম্যাথে এরকম আপনার আর এর মানটা বের করতে বলছে আর কি, ঠিক আছে। এরকম টাইপের একটা ম্যাথ দিয়ে আপনার আর এর মান বের করতে বলছে, সেই ম্যাথটা আপনারা আশা করি একটু যদি দেখেন আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। এখন হচ্ছে আমাদের যে সর্বশেষ টপিক সেটা হচ্ছে কি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে মধ্যবর্তী কোণ আছে সেটা কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে চলেন এখন আমরা আমাদের সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। সর্বশেষ টপিকটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এই অঙ্কটা করার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট রয়েছে, সেই বেসিক কনসেপ্টগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘড়ি দেওয়া আছে, ঠিক আছে। সেই ঘড়িতে আমরা দেখতেই পাচ্ছি, আমরা তো জানি 1 থেকে শুরু করে 12 পর্যন্ত ঘন্টা থাকে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি এইখান থেকে যদি হিসাব করা শুরু করি, এই পুরাটা যখন এইখানে আবার আসবে তখন কত ডিগ্রি একটা বৃত্তর সৃষ্টি করে, আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি ঘন্টার কাঁটার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। ঘন্টার কাঁটায় কি লিখতে পারি, আমরা লিখতে পারি ঘন্টার কাঁটায় 1 ঘন্টার ঘূর্ণন, লিখে ফেলি 1 ঘন্টায় ঘূর্ণন। তাহলে 1 ঘন্টায় ঘূর্ণন ইকুয়াল টু আপনারা যদি চিন্তা করেন ঘড়িতে এখানে কিন্তু 12টা ঘন্টা আছে,
ঠিক আছে, তাহলে আমাদের 12টা ঘন্টায় সে কত ডিগ্রি অতিক্রম করে? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত ডিগ্রি পাই আমি? 30 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটার প্রতি ঘন্টায় ঘূর্ণন হচ্ছে কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। আমরা যদি একটু চিন্তা করি, সাপোজ হচ্ছে আমি যদি কি করি, এখানে সাপোজ যদি দিয়ে দিই, আর এইখানেও যদি আমি কি করে ফেলি, এইখানেও যদি একটু করে এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে এইগুলো একটু যুক্ত করে দিলাম আর কি, ঠিক আছে, এই যে জিনিসটা আছে। ওকে, তাহলে আমাদের এই যে পুরার পার্ট, এই পার্টটুকু কিন্তু হচ্ছে আমাদের কত ডিগ্রি? এক সমকোণ। কারণ দেখেন এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে মোট করছে কত? এক সমকোণ। ঠিক আছে, আমরা তো এখান থেকে শিখছি 1 ঘন্টায় ঘূর্ণন, অর্থাৎ এই পার্টটুকুর মানটাও হচ্ছে আমার 30 ডিগ্রি, এই পার্টের মানও হচ্ছে আমার 30 ডিগ্রি, আবার এই পার্টের মান হচ্ছে কত? 30 ডিগ্রি আর কি। ঠিক আছে, অর্থাৎ এরকম প্রতি ঘন্টায় সে কত ডিগ্রি ঘুরে? 30 ডিগ্রি করে ঘুরে। আবার এখন আমরা যদি মিনিটের কাটার ক্ষেত্রে যাই, ঠিক আছে, মিনিটের কাটার ক্ষেত্রে, মিনিটের কাটা, ঠিক আছে, মিনিটের কাটা এখন আমরা কি করব একটু চিন্তা করব, মিনিটের কাটা কি হয়। আপনারা যদি একটু চিন্তা করেন, আমাদের এই 12 থেকে 1-এ 5টা কিন্তু ঘর থাকে। ঠিক আছে, আমরা দেখতে পাই হচ্ছে এরকম 1 2 3 4, এরকম দেখা যায় হচ্ছে মোট কয়টা ঘর? 5টা ঘর থাকে। তাহলে অর্থাৎ আমরা যদি একটু মিনিটের কাটার ঘূর্ণন বের করি, তাহলে মিনিটের কাটায় আমরা বলতে পারি 1 মিনিটের ঘূর্ণন, ঠিক আছে, বা প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে ঘূর্ণন, অর্থাৎ মিনিটের কাটাটা প্রতি মিনিটে কতটুকু ঘুরে। দেখেন আমরা জানি এইখান থেকে এটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিতে মূলত কয়টা ঘর আছে? 5টা ঘর। তাহলে 1 ডিগ্রির জন্য কত? এই 30 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল টু আমরা বলতে পারি কত ডিগ্রি? 6 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারি ঘন্টার কাটায় প্রতি ঘন্টায় ঘূর্ণন হচ্ছে 30 ডিগ্রি এবং মিনিটের কাটার প্রতি মিনিটে ঘূর্ণন হচ্ছে কত ডিগ্রি? 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আপনারা খুব সহজে কি করে ফেলতে পারেন, অর্থাৎ অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বের করে ফেলতে পারেন। তাহলে আমাদের 1 ঘন্টায় ঘূর্ণন যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি x ঘন্টায় ঘূর্ণন কি হবে? উত্তর হবে হচ্ছে কত আমাদের? 30x ডিগ্রি। তাহলে 1 মিনিটে ঘূর্ণন যদি আমাদের কি হয়? 6 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি x মিনিটে ঘূর্ণন কি হবে আমাদের? 6x ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের আরও দুইটা জিনিস আমরা একটু দেখব। একটা দেখব হচ্ছে মিনিটের কাটার ঘূর্ণন, মিনিটের কাটার ঘূর্ণন, আর এই পাশে আমরা রাখলাম ঘন্টার কাটার ঘূর্ণন। এই পাশে কাকা রাখলাম ঘন্টার কাটার ঘূর্ণন আর কি। এইদিকে মিনিটের কাটার ঘূর্ণন, এইদিকে ঘন্টার কাটার ঘূর্ণন। আপনারা যদি একটু চিন্তা করেন, আমার মিনিটের কাটাটা এইখান থেকে ঘুরে 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 যদি আবার এই বিন্দুতে আসে, তাহলে আমরা বলতে পারি সে কী করছে? 60 মিনিট অতিক্রম করছে। আর 60 মিনিট অতিক্রম করা মানে কি? আসলে সে 360 ডিগ্রি কী করে ঘুরে ফেলে। তা আমরা বলতে পারি মিনিটের কাটা যদি 360 ডিগ্রি ঘুরে, তাহলে বলেন তো ঘন্টার কাটা কত ডিগ্রি ঘুরে? সকলেই বলবে সাপোজ 12টা ছিল, তারপর কি হবে? 1টা বাজবে। মিনিটের কাটা যখন এই পুরোটা ঘুরে আবার এখানে আসবে, তখন 12টা থেকে তখন কয়টা হয়ে যাবে? 1টা হয়ে যাবে। আর 12টা থেকে 1টায় এই ঘন্টার কাটা মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি মিনিটের কাটা যখন আমার 360 ডিগ্রি ঘুরবে, তখন ঘন্টার কাটাটা ঘুরবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে মিনিটের কাটাটা যদি 1 ডিগ্রি ঘুরে, তাহলে ঘন্টার কাটা কত ঘুরবে? 30 ডিভাইডেড বাই 360। তাহলে আমাদের যদি বলে x ডিগ্রি ঘুরলে কত হবে, তাহলে উত্তর হচ্ছে, এখন যদি কাটাকাটি করেন আসবে হচ্ছে 12। তাহলে উপরে হচ্ছে 12, অর্থাৎ উপরে x, নিচে হচ্ছে কত? 12 এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা আর কি। অর্থাৎ আমাদের মিনিটের কাটা যদি x মিনিট ঘুরে, তাহলে আমাদের ঘন্টার কাটাটা ঘুরবে কত? x ডিভাইডেড বাই হচ্ছে কত? 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা মূলত এই কয়টা জিনিস একটু কী করলাম? মাথায় গেঁথে নিলাম, কারণ আমরা যখন ম্যাথ করব তখন দেখবেন এই ম্যাথে কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখবো। তাহলে আমরা কি বললাম? x মিনিটের জন্য, অর্থাৎ ঘন্টার কাটায় প্রতি ঘন্টায় ঘূর্ণন হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। মিনিটের কাটায় প্রতি মিনিটে ঘূর্ণন কত ডিগ্রি? 6 ডিগ্রি। আর হচ্ছে মিনিটের কাটাটা যখন x ডিগ্রি ঘুরবে, তখন ঘন্টার কাটাটা x/12 ডিগ্রি কী হয়ে যাবে? ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে চলেন এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করে ফেলি। এই জিনিসগুলো এখানে থাক, আমি হচ্ছে এই পাশের কোটিকে একটা ম্যাথ করে ফেলি। ওকে, আমি একটা ম্যাথ করে ফেলি। সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে 7টা 15 মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, তা কী করতে হবে? নির্ণয় করতে হবে। আমরা যদি একটু ঘড়িটা যদি একটু করে চিন্তা করি, এইটাই হচ্ছে আমি ধরে নিলাম আমার সেই ঘড়িটা। ওকে, এই ঘড়িটার আমার 7টা 15, তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে আমার সেই 6টা, তাহলে এটাই হবে আমার সেই 7টা, এটা 7, এটা 6, আর এইখানে এটা হচ্ছে আমাদের সে কত? 3, মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমার যেহেতু ঘড়ির ঘন্টার কাটা 15 মিনিট, তাহলে এইখানে একটা মিনিটের কাটা থাকবে 15তে। কিন্তু দেখেন 7টা যখন 15, তখন কি ঘড়ির কাটাতে কি সাথে থাকে? আর সাথে থাকে না, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে কোন দিকে চলে যায়? 8-এর দিকে চলে যেতে থাকে। অর্থাৎ আমাদের ঘন্টার কাটার দেখা যাবে একটু করে স্লাইড করে কী হবে? একটু ডিফারেন্স হবে। মনে করলাম এখানে মনে আছে আমাদের 8 আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তা দেখা যায় ঘড়ির কাটাটা এখানে আছে। আর আমাদের মেইন কাজ কি? এই এদের মধ্যবর্তী কোণটা কী করতে হবে? আসলে এখন আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের
প্রথম যে কাজ, ঠিক আছে, আমরা ঘন্টার কাটার কতটুকু ঘুরলো, অর্থাৎ একদম আমাদের তো শুরু হবে এইখান থেকে 12 থেকে আর কি আমরা হিসাব করি, আমরা মোট ঘন্টার কাটাটা কতটুকু ঘুরলো আগে আমরা কি করে ফেলি সেটা বের করে ফেলি। ঘন্টার কাটা কতটুকু ঘুরছে 7 ঘর পর্যন্ত, তাহলে আমরা লিখে ফেলি 7 ঘন্টার জন্য ঘূর্ণন, অর্থাৎ 7 ঘন্টার জন্য সে কতটুকু ঘুরলো। আমরা জানি 1 ঘন্টার জন্য সে ঘুরে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 7 ঘন্টার জন্য সে ঘুরবে 7 × 30 ডিগ্রি ইকুয়াল টু দেখবেন আসে কত 210 ডিগ্রি। অর্থাৎ আমার এইখান থেকে শুরু করে এইখানে যে 7টা আছে না, এই আমি যদি এতটুকুর কথা চিন্তা করি, একদম আমার শুরু হয়েছে এইখান থেকে, এইখান থেকে পুরো এতটুকুর মান হচ্ছে কত ডিগ্রি 210 ডিগ্রি। আবার মিনিটের কাটা কিন্তু আর বসে নেই, মিনিটের কাটা কি করছে 15 মিনিট চলে আসছে, মিনিটের কাটা 15 মিনিট আসার কারণে ঘন্টার কাটা কিন্তু এই এতটুকু দূরত্ব কিন্তু চলে গেছে। আমার মেইন উদ্দেশ্য কি আসলে এই এতটুকু দূরত্বটা কি করা এখন বের করা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তারপরে আমরা মিনিটের কাটাটা লিখে ফেলি। তাহলে মিনিটের কাটা কত মিনিট ঘুরছে 15 মিনিট, ঠিক আছে। তাহলে মিনিটের কাটা 15 মিনিটের জন্য ঘূর্ণন বের করে ফেলি। তাহলে 15 মিনিটের জন্য ঘূর্ণন, আমরা জানি 1 মিনিটের জন্য ঘূর্ণন হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 15 মিনিটের জন্য ঘূর্ণন কী হবে 6 × 15 ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। এখন আমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে মিনিটের কাটা যখন এরকম 90 ডিগ্রি ঘুরে ফেলছে তখন ঘন্টার কাটাটা কত ডিগ্রি ঘুরলো। আমরা কিন্তু মিনিটের কাটার ঘূর্ণনের সাথে ঘন্টার কাটার ঘূর্ণনের একটা সুন্দর সম্পর্ক জানি। এই মিনিটের কাটা যে এখন 90 ডিগ্রি ঘুরলো, তাহলে ঘন্টার কাটা কত ডিগ্রি ঘুরলো সেটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি আবার মিনিটের কাটার 90 ডিগ্রি ঘূর্ণনের জন্য, ঠিক আছে, 90 ডিগ্রি ঘূর্ণনের জন্য ঘন্টার কাটার ঘূর্ণন, ঠিক আছে। মিনিটের কাটা যখন 90 ডিগ্রি ঘুরছে তখন ঘন্টার কাটার ঘূর্ণন কি, ঘন্টার কাটার ঘূর্ণনের সূত্রটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে কত 90, তাহলে উপরে হচ্ছে 90, নিচে হচ্ছে কত 12, তাহলে 90কে 12 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 7.5 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এইখান থেকে যে এতটুকু দূরত্ব আছে না, এটার মানই হচ্ছে আসলে কত 7.5 ডিগ্রি। তাহলে এখন আমাদের সুতরাং লিখতে পারি ঘন্টার কাটার মোট ঘূর্ণন, এই যে ঘন্টার কাটার, তাহলে লিখে ফেলি ঘন্টার কাটার মোট ঘূর্ণন। তাহলে ঘন্টার কাটার মোট ঘূর্ণন ইকুয়াল টু কী হবে, দেখো আমাদের প্রথমে ঘুরছিল কত 210, এইখান থেকে শুরু করে প্রথমে ঘুরছে 210 আর বাকি ঘুরছে কত 7.5, তাহলে 210 যোগ 7.5 তার মানে কত হলো 217.5 ডিগ্রি। ওকে, তাহলে এই পুরাটা মানটাই, অর্থাৎ এই যে ঘন্টার কাটা এইখান থেকে আমি যদি একদম হিসাব করি, একদম এই পুরা যে মানটা, এই পুরা মানটা হচ্ছে কত ডিগ্রি 217.5 ডিগ্রি। কিন্তু দেখো তো আমার ঘন্টার কাটা তো এইটা ঠিক আছে, এই পুরাটা থেকে আমার মিনিটের কাটা কোথায়, এখানে না। তাহলে আমি যদি এই পুরাটা থেকে আমি যদি এই অংশটুকু বাদ দিই, তাহলেই তো ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কী পাবো, কোণ পাবো। তাহলে আমি লিখতে পারি সুতরাং ঘন্টার কাটার, অর্থাৎ ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ ইকুয়াল টু আমাদের এই 217.5 থেকে এই পুরাটা থেকে আমরা কি করে ফেলবো, এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু কি করে দিব, বাদ দিয়ে দিব। সবসময় যে বাদ দিতে হবে এমন কিন্তু না আর কি, ঠিক আছে। আমাদের দেখতে হবে চিত্রটা এঁকে দেখতে হবে আসলে বাদ যাচ্ছে নাকি, ঠিক আছে। তখন হচ্ছে আমরা এটা করব। তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করব, 90 ডিগ্রিটা কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। তাহলে 217 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 127 কত ডিগ্রি 5 ডিগ্রি। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করলাম আমি আবার একটু বলি। আমার এইটা যদি কি হয়, একটা ঘড়ির কাটা হয়, এখানে বলা হয়েছে 7টা 15-র জন্য, তাহলে এইটা হচ্ছে সেই 15, এটাকে ধরলাম 6টা, তাহলে এইটা হচ্ছে আমাদের 7টা হওয়ার কথা, এটাকে ধরলাম হচ্ছে 7। কিন্তু ঘড়ির কাটা যখন 7টা 15 হয় তখন কিন্তু ঘন্টার কাটাটা 7-এ থাকে না, সেটা 7 থেকে একটু কী হয় বেড়ে যায় আর কি, 8-এর দিকে চলে যায়। তাহলে মনে করলাম এই কাটাটা কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে। এখন আমার এতটুকুর মান জানি আমি একদম শুরু থেকে যদি বলি, আমি এইখান থেকে এতটুকুর মান জানি কত ডিগ্রি 210 ডিগ্রি, কিন্তু আমি এতটুকুর মান জানি না। এই যে ছোট্ট পার্টটুকু আছে এই ছোট্ট পার্টটুকুর মান জানি না। এই ছোট্ট পার্টটুকু জানার জন্য আমি মূলত কী করব, মিনিটের কাটা কতটুকু ঘূর্ণন সেটার সাথে কি করব, এই মিনিটের কাটার ঘূর্ণনের সাথে এই ঘন্টার কাটা ঘূর্ণনটা কী করব, তুলনা করব। তাহলে আমি আগে কী করছি 7 ঘন্টায় ঘূর্ণন বের করছি, যেহেতু ঘন্টা কাটা 7 ঘন্টা ঘুরছে। তারপর হচ্ছে মিনিটের কাটাটা 15 মিনিট ঘুরছে, এই জন্য 15 মিনিটে ঘূর্ণন পাইছি কত 90। তাহলে মিনিটের কাটা যেখানে 90 ডিগ্রি ঘুরবে সেখানে ঘন্টার কাটা ঘূর্ণন বের করার সূত্র কি 90/12। তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে কত 7.5। তাহলে সে এইখান থেকে এখানে ছিল 210, তার সাথে হচ্ছে আরও যোগ করছে কত 7.5, তাহলে মোট হচ্ছে কত 217.5
5। কিন্তু আমার দেখতে পাই ঘন্টার কাঁটাটা হচ্ছে এইখানে, মিনিটের কাঁটাটা হচ্ছে এইখানে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা হবে? অবশ্যই এটা হবে। ওকে, আমি তো এই পুরাটা বের করে ফেলছি, তাহলে এই পুরাটা থেকে জাস্ট খালি এই যে 90 ডিগ্রির পার্টটুকু আছে সেটা কী করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে আমাদের এই জিনিসটা চলে আসে। তাহলে আমি সবসময় কী করব? এভাবেই ম্যাথগুলো করব। তাহলে আমাদের যদি বলতো এখন সাপোজ বলা হইলো হচ্ছে 9:30, 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও ইয়ার মধ্যবর্তী কোণ কত সেটা নির্ণয় করো। তাহলে 9:30 আমি যদি একটু ঘড়িটা দেখি কেমন হয়, আমার 9:30 জন্য এইখানে থাকে হচ্ছে সেই 6টা, আর এটাকে আমি যদি কী করি 9টা চিন্তা করি, দেন এটাকে সাপোজ আমি যদি 10টা চিন্তা করি, দেখা যাবে ঘড়ির কাঁটাটা কোথায় আছে? এইখানে আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? প্রথমে হচ্ছে আমি এই 9টার জন্য, ঠিক আছে, এই পুরোটা আমি যদি এখানে দিই, দেখো আমি প্রথম কাজ হচ্ছে 9 ঘন্টার জন্য ঘড়ির কাঁটা ঘূর্ণন বের করতে হবে। 9 ঘন্টার জন্য সে কী করবে? এইখান থেকে এতটুকু সে ঘূর্ণন অতিক্রম করলো, বাট সে কি এক্সট্রা কিছু দূর গেছে না? এই এক্সট্রা কিছু দূরের জন্য কি সাথে তুলনা করতে হবে? এই 9:30 সাথে। তাহলে প্রথম হচ্ছে আমি কী করবো? 9 ঘন্টার জন্য ঘড়ির কাঁটা ঘূর্ণনটা বের করব। অর্থাৎ 9 ঘন্টার জন্য ঘূর্ণন কত হয়? 9-এর সাথে 3 গুণ করলে কত হবে? 270 ডিগ্রি। তারপর হচ্ছে 30 মিনিটের জন্য ঘূর্ণন, কার? মিনিটের কাঁটা। তাহলে 30-এর সাথে কত গুণ করবো? আমি 6 গুণ করব। তাহলে আসে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপরে হচ্ছে এই 180 ডিগ্রির জন্য ঘন্টার কাঁটা কতটুকু ঘুরতেছে সেটা কী করতে হবে? আমাদের বের করতে হবে। অর্থাৎ এই 180কে কী করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আনসারটা আশা করি আসে কত? 15 আসে আর কি। ঠিক আছে, আনসার আসে কত? 15। অর্থাৎ ঘড়ির কাঁটা মোট ঘুরলো কত? আগে আসছিল 270, তার সাথে আছে আরও 15 যোগ, তাহলে কত হবে? 285। দেখো এখন 285 থেকে দেখো তো আমার ঘন্টার কাঁটাটা হচ্ছে এইখানে, মিনিটের কাঁটাটা হচ্ছে এইখানে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা হবে? এইটা হবে না? তাহলে আমাদের বাদ দিতে হবে কোনটা? বাদ দিতে হবে কিন্তু এই পার্টটুকু, কিন্তু কী করতে হবে? আমাদের বাদ দিতে হবে। এই পার্টটুকু মানে কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে ওই 285 থেকে 180কে কী করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে আনসারটা আলটিমেটলি কত আসবে? 105 ডিগ্রি চলে আসবে। তাহলে আমি মেইন যে কথাটা তোমাদের বলতে চাচ্ছি, প্রথমে তোমরা কী করবা? ঘন্টার কাঁটা ঘূর্ণনটা বের করবা। তারপর তোমরা কী করবা? মিনিটের কাঁটা ঘূর্ণনটা বের করবা। ওই মিনিটের কাঁটা ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব ঘুরছে সেটা কী করে ফেলবা? বের করে ফেলবা। বের করার পর দেন হচ্ছে তুমি পেয়ে যাবে ঘন্টার কাঁটার মোট ঘূর্ণন পেয়ে যাবা। তাহলে ঘন্টার কাঁটার মোট ঘূর্ণন পেয়ে গেলে দেন হচ্ছে তোমার চিত্র দেখতে হবে, আসলে চিত্রে কোথায় কী বসছে, অর্থাৎ কতটুকু তুমি কী করতে হবে? বাদ দিতে হবে। সেই জিনিসটা তারপরে হচ্ছে কী করতে হবে? দেখেই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নিয়ম। এখন হচ্ছে তাহলে আমরা ডিগ্রিতে মানটা পেয়ে গেলাম। এখন মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে রেডিয়ানে বের করো। তাহলে রেডিয়ানে করার জন্য কী করতে হবে? ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে কী করতে হয়? π/180 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। জাস্ট তুমি এইটার সাথে π/180 গুণ করবা। এখানে যে 105 ডিগ্রি আছে সেটার সাথে কী করবা? π/180 গুণ করবা। তাহলে এভাবে কী করে ফেলতে পারি? ম্যাথগুলা করে ফেলতে পারি। যদিও বা আমার এই ঘড়ির কাঁটার অর্থাৎ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে। তাহলে চলো আমরা একটা এমসিকিউ শর্ট টেকনিক আছে যেটার মাধ্যমে আমরা কি করে ফেলতে পারি? এই জিনিসটা বের করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, আমরা সেই শর্ট টেকনিকটা একটু দেখে নিই। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের শর্ট টেকনিকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমাদের 11m, অর্থাৎ হচ্ছে কি 11m - 68/2 এত কি ডিগ্রি। ঠিক আছে, আমরা যে ম্যাথটা করছিলাম সেটার ক্ষেত্রে একটু যদি দেখি, আমাদের ম্যাথ ছিল কত? 7:15। এখানে হচ্ছে 7টা হচ্ছে আওয়ার, 15টা হচ্ছে কি আমাদের মিনিট। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 11 ইন্টু মিনিট হচ্ছে 15 আছে, তাহলে 15 - 60 ইন্টু আওয়ার হচ্ছে কত? 7, তাহলে 7 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। ঠিক আছে, এইটা এত, এইটা ডিগ্রি। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো আর কি, তাহলে কি আসবে? 15-এর সাথে তোমরা যদি 11 গুণ করো তাহলে আসবে কত? আসবে হচ্ছে আমাদের 165 মাইনাস 6-7 হচ্ছে কত? 42, 620 এত ডিভাইডেড বাই হচ্ছে 2 কত? এত ডিগ্রি। তাহলে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আমরা দেখতে পাই হচ্ছে কি আসে। এখন আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কি আসে? আমাদের আসে হচ্ছে মাইনাস কত পাবো? মাইনাস পাবো হচ্ছে 255 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। আর ক্যালকুলেশন করলে আসে হচ্ছে মাইনাস 127 কত? 5 ডিগ্রি। আর পরম মানের ভিতরে যাই থাকে তাই কী হয়? ধনাত্মক হয়ে যায়। তার মানে 127 হচ্ছে কত ডিগ্রি? 5 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। একদম খুব সহজ, বেশি কিছু না। জাস্ট তুমি কী করবা? এখানে মিনিটের মান এই নিয়ে গেছি। আমরা কিছুক্ষণ আগে 9:30টাও দেখছিলাম। 9:30টা যদি করি তাহলে আসে কত? 11 ইন্টু হচ্ছে 30, কারণ মিনিট ছিল 7 এবং হচ্ছে 6 ইন্টু হচ্ছে কত? 9 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2 এত কি আসবে? ডিগ্রি আসবে। তাহলে এখন যদি কাটাকাটি করি 3 11 33 এত মাইনাস 5 6 কত? 5 9 54 ডিভাইডেড বাই 2 এত হচ্ছে কত আছে আমাদের? ডিগ্রি। তাহলে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি লিখতে পারি? দেখো এখানে 540 থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের 210 ডিভাইডেড বাই এত।
ঠিক আছে, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পাই -105 এত ডিগ্রি, আর বুঝলাম পরমাণুর ভিতরে দেওয়া থাকে তা কি হয়, ধনাত্মক হয়ে যায়, তাহলে 105 ডিগ্রি। দেখো আমরা কিন্তু প্রিভিয়াস যে দুইটা ম্যাথ করছিলাম, একটা ম্যাথটার আনসার ছিল 127.5 আর একটা আনসার কিন্তু ছিল 105 ডিগ্রি। ঠিক আছে, আমরা মূলত এই যে শর্টকাটটা তোমাদের বললাম, এই শর্টকাটটা অবশ্যই মনে রাখবা, কারণ পরীক্ষা কিন্তু অনেকগুলো এমসিকিউ কিন্তু এইখান থেকে আসে। আর পরমাণুর ভিতরে যা রাখা হয় না কেন কি হবে, ধনাত্মক হয়ে যাবে আর কি। ঠিক আছে, শর্টকাটটা কি 11n - 68 ডিভাইডেড বাই হচ্ছে কত 2 পরম মান ডিগ্রি আর কি। ঠিক আছে, আনসারটা ডিগ্রিতে। আর যদি বলে রেডিয়ানে নিতে, জাস্ট খালি কি করবা, এই যে মানটা পাবা তার সাথে পাই বাই 180 দ্বারা কি করবা, গুণ করলেই তোমার কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তাহলে আমরা আশা রাখতে পারি আমাদের 8.1-এর এখন যতগুলো ম্যাথ আছে আমাদের মোটামুটি সকল ম্যাথ করা শেষ, এবং যতগুলো থিওরি আসতে পারতো সবগুলো থিওরি আমরা কি করে ফেলছি, আলোচনা করে ফেলছি। আমরা নেক্সট ক্লাসে তাহলে 8.2-এর যত কিছু আছে সে 8.2 নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।